এরপরে হচ্ছে এয়ার স্ট্যান্ডার্ড সাইকেল, এইগুলো কিন্তু ওই সময় লাগবে না। তোমরা তো র্যাঙ্কিং সাইকেল পড়লে মাঝখানে নতুন কিছু নেই। কন্ট্রোল ভলিউমটা যদি ভালো করে বুঝে নাও দেখবে র্যাঙ্কিং সাইকেলটা ভেরি ইজি, তাই না? হ্যাঁ, কন্ট্রোল ভলিউমের যে ডিভাইসগুলো মোটামুটি যদি বুঝে নাও র্যাঙ্কিং সাইকেলটা ইজি। এয়ার স্ট্যান্ডার্ড সাইকেল তো আরো ইজি, কোনো স্ট্রিম টেবিল নেই, কিছু নেই। আর রেফ্রিজারেশন সাইকেলটা এই র্যাঙ্কিং সাইকেলের ঠিক উল্টো, ফলে রিভার্স প্রসেস, ফলে জানা উল্টো জিনিসটা, সুতরাং ওটা অসুবিধা হবে না। তারপর এইটা হয়ে গেলে এই একটা পার্ট হবে। তারপরে হচ্ছে তোমার অ্যাভেলেবিলিটি। অ্যাভেলেবিলিটিটা তোমার মানে স্ট্রিম টেবিল বা এই দিক দিয়ে কোনো নতুনত্ব নেই, কনসেপ্টটা নতুন। সেইটা একটা বোঝার জিনিস আছে। কেউ পড়েছো অ্যাভেলেবিলিটিটা? কেউ পড়েছো না? অ্যাডভান্স দেবজিৎ পড়েছো বা সৌম্যদীপ বোধহয় আজকে নেই, পড়েছো কেউ অ্যাভেলেবিলিটি পরের চ্যাপ্টার? না, পড়ানি বোধহয়। হ্যাঁ, যাই, ওটা একটু কনসেপ্টের ব্যাপার, ওইটা একটু ডিসকাস করার হয়তো জায়গা থাকবে। বলো, র্যাঙ্কিং সাইকেলের উপর তোমাদের কোনো রকম কোনো জিজ্ঞাসা আছে কিনা? কিন্তু তোমাদের কিন্তু একটু পড়তে হবে, নাহলে এই ক্লাসটা প্রশ্ন যে এত করবে তত একটা ডিসকাশন হলে তোমাদের জিনিসটা বুঝবে। তাছাড়া আমি অঙ্কগুলো করাচ্ছি, পরে আমি ভাবছি যে পরে তোমাদের জন্য আর হবে না, মানে এটা তো একসঙ্গে হয় না, জিনিসটা ডেভেলপ করছি আস্তে আস্তে। এই প্রবলেমগুলোকে আমাকে একটু সাজাতে হবে, ঠিক আছে? আরো প্রবলেমের সংখ্যা কমিয়ে যদি একটা প্রবলেমের মধ্যে সব চ্যাপ্টারগুলো আমি ঢুকিয়ে দিতে পারি, সেটা করলে কিরকম হয়? একটা প্রবলেম, বড় প্রবলেম নিলাম, তার মধ্যে আমি সবকিছু ঢুকাচ্ছি। সবচেয়ে ভালো হয় স্যার যদি আপনি ওই ধরুন মানে এরকম করেন যে 10টা প্রবলেম আছে, মানে আমার যেটা সবচেয়ে ভালো লাগে আর কি, ধরুন 10টা প্রবলেম আছে, তো প্রতিটাতে ইনক্রিজ ডিফিকাল্টি, মানে 1 নম্বর প্রবলেমটা একটু 2 মিনিট ভাবলে হয়ে যাবে, তবে 2 নম্বর প্রবলেমটা একটু ভাবতে হবে, 3 নম্বরটা আরো ভাবতে হবে, এরকম মানে কি লেভেল ওয়াইজ আর কি, গেম এর মতো আর কি, লেভেল ওয়াইজ এটা ইনক্রিজ করবে। ওটাতে কি হবে বলুন তো, মানে যে যদি কেউ প্রথমেই 8 নম্বরটা ধরে সে পারবে না, অথচ যদি কেউ 1 থেকে পরপর করতে করতে যায়, ক্র্যাক করতে করতে যায়, তাহলে তার মাথায় বুদ্ধিটা আসবে, এরকম ভাবে আর কি। ঠিক আছে, তুমি যেটা বললে আপনি তাতে মানে ধরেন ফার্স্টের দিকে স্যার ফার্স্ট সেকেন্ড চ্যাপ্টারটা দিলেন, দিয়ে তারপর স্যার পরের প্রবলেমটা সেকেন্ড আর থার্ড চ্যাপ্টার পাঞ্চ করা আছে, এরকম করে করে দিতে পারেন। ইনফ্যাক্ট আমার প্রবলেমগুলো এইভাবেই করা, আমি এখনো ঠিক নিজের মতো করে উঠতে পারিনি, নিজে এটা ডিজাইন করব। তোমরা যেটা বললে এটাই আমার মাথায় আছে, অর্থাৎ মানে একই, আমি আবার কি করব, একটাই প্রবলেম ধরবো। তুমি যেমন বলছো 2-3টে প্রবলেম, হ্যাঁ, আমি এরকম ঠিক করেছি, ধরো একটাই পিস্টন সিলিন্ডার আমি ধরবো, ঠিক আছে? সেই পিস্টন সিলিন্ডারের ডিফারেন্ট প্যারামিটার ভ্যারি করিয়ে করিয়ে ফার্স্ট চ্যাপ্টার হবে, তারপর সেকেন্ড চ্যাপ্টার হবে, তারপর থার্ড চ্যাপ্টার হবে, পুরো বইটা শেষ হয়ে যাবে একটা পিস্টন সিলিন্ডার, বুঝতে পেরেছো? তাতে তোমার কন্টিনিউইটিটা দেখতে পাবে, একটা জিনিসের মধ্যে পুরো বইটা ঢুকে বসে আছে, বুঝতে পেরেছো? তাহলে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে। হ্যাঁ, এই আইডিয়াটা তোমাদের কিরকম লাগে? মানে এরকম নয় শুধু পিস্টন সিলিন্ডার, ওই পিস্টন সিলিন্ডার কখনো একটা হিট এক্সচেঞ্জার হচ্ছে, কখনো একটা স্টিম টারবাইন হচ্ছে, কখনো একটা পাম্প হচ্ছে, এইভাবে, বুঝতে পেরেছো? তাতে তুমি বুঝতেও পারবে যে এবিসিডি করে 5, মানে একটা অঙ্কের মধ্যে সব আছে আর কি লুকিয়ে। হ্যাঁ 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 হ্যাঁ, তাতে তোমরা বুঝতেও পারবে যে পিস্টন সিলিন্ডারটা কি একটা ফ্যাবুলাস জিনিস, এটা এখন বুঝতে পারো না, তাই না? ওইটাই হিট এক্সচেঞ্জার হবে, ওটাই তোমার একটা হিট পাম্প হবে, ওটার মধ্যেই সবকিছু হতে পারে। এইটা তোমরা এখন দেখতে পাও না, কিন্তু ওইভাবে করাই তাদের প্লাস প্রত্যেকটা চ্যাপ্টারের লিঙ্কিং গুলো তোমরা খুঁজে পাবে, বুঝতে পেরেছো? আর তোমরা যেটা বললে অ্যাড করতে করতে যাওয়া, সেটা ওইখানেই হবে কিন্তু, বুঝতে পেরেছো? প্রথম চ্যাপ্টারে হ্যাঁ আস্তে আস্তে অ্যাড করতে, আমি সেইভাবেই আমার করা আছে অ্যাকচুয়ালি। আমি যখন প্রবলেম করাই আগের গুলো অ্যাড করে আরেকটা দেখবে, যে যখন একটা প্রবলেম করাই দেখবে থার্ড থেকে শুরু হয় অ্যাকচুয়ালি প্রবলেম, থার্ড চ্যাপ্টার, হ্যাঁ থার্ড, তারপর ফোর্থ, তারপর ফিফথ, সবই কিন্তু আস্তে আস্তে আসছে। আমি যখন করাচ্ছি দেখবে খেয়াল করে করে, স্টিম টেবিলেরও প্রথমে প্রেসার টেম্পারেচার, তারপরে ভলিউম আসবে, তারপরে ইউ আসবে, তারপরে এইচ আসবে, তারপরে এস আসবে, বুঝতে পেরেছো? তো ওইটা মাথায় রেখে আমি করাই, তাই কেউ যদি একটু ভালো করে ফলো করে তারা কিন্তু কন্টিনিউইটিটা ধরতে পারে, বুঝতে পেরেছো? তো যাই হোক, সেটা এখন মুশকিল। অনলাইনে একটু সামনাসামনি অফলাইন ক্লাস হলে এগুলো সুবিধা হয়, হ্যাঁ, বলতে বা ইন্টারঅ্যাক্ট করতে, সামনাসামনি দেখতে পেলে একটা ফিজিক্যাল প্রেজেন্স, একটা অন্যরকম কনসেন্ট্রেশন আসে। তো আমাদের অনেক কনস্ট্রেইন নিয়ে কাজ করতে হচ্ছে, তো যাই হোক তার মধ্যে একটা স্ট্রাইকিং এ ব্যালেন্স, হ্যাঁ, সেইটা একটা চেষ্টা করা, দেখা যাক কি হয়। প্লাস আমি ভাবছিলাম যে এরকম ধরো ড্রয়িং, ওদের ড্রয়িং প্লাস ডেসজিও, এই দুটো সাবজেক্ট খুব ডিফিকাল্ট সাবজেক্ট, তো
এগুলো যদি একটু আলাদা করে একটু মানে প্রবলেম ওরিয়েন্টেড ভিডিও তৈরি করা যায়, মানে কিভাবে আঁকবো, আঁকাটা কিভাবে শুরু করবো, গ্রাফটাকে কিভাবে করবো, হ্যাঁ স্যার, এটা একটু করলে খুব ভালো হতো স্যার। হ্যাঁ, কোন অ্যাক্সিসটা প্রথমে নেবো, একটা তুমি প্লট করছো, এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট, তারপর তার ক্রোনোলজি কি হবে, আমি কি কি লজিক দিয়ে যাবো, টু লেন্থটা কি করে বার করবো, তারপরে একটা স্টেপের পর আরেকটা হবে। এই যে ডিফারেন্ট, তোমরা তো বেসিক্যালি করো পয়েন্ট, লাইন, প্লেন, এদের মধ্যে রিলেশন, লাইন লাইনের মধ্যে রিলেশন, পয়েন্ট লাইনের মধ্যে রিলেশন, লাইন প্লেনের মধ্যে রিলেশন, প্লেন প্লেনের মধ্যে রিলেশন, বেসিক্যালি এই রিলেশন। তারপর ইন্টারসেকশন অফ সারফেস, তার বেসিক জিনিসগুলো কি, হ্যাঁ, ইন্টারসেকশন মানে কি, প্রথমে দুটো লাইনের ইন্টারসেকশন একটা পয়েন্ট, তারপর অনেকগুলো পয়েন্ট এরকম জেনারেট করো, তারপর এই পয়েন্টগুলো যোগ করে লাইন টানলাম, তখন তোমার একটা দুটো সারফেসে ইন্টারসেকশন পেলে। এই যে লজিক গুলো, এগুলো পরিষ্কার নয়, বুঝতে পেরেছো? তো এইগুলো যদি একটা ভালো করে করা যায়, তো এরকম ভাবছিলাম, যাই হোক, এখন ভাবার জন্য স্যার আমি বলবো স্যার যে আপনার যে প্রবলেম আপনি যে বানাচ্ছেন না, তার আগে আমার মনে হয় ডেসজিওরটা বানানো দরকার। তার কারণ হচ্ছে আমাদের যে মানে ব্যাচে আমি যেটা দেখলাম, মানে ম্যাক্সিমাম ধরে নিন 90% জনই হয়তো ডেসজিওটা বোঝে না। হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ যারা 10% বোঝে তারাও হয়তো খুব কনসেপচুয়াল জায়গাগুলো হয়তো কোথাও না কোথাও মিস করছে, কিন্তু তারা বুঝতে পারে exactly. যে যেগুলোকে বললে। কিন্তু ভাই হ্যাঁ, হ্যাঁ। 90% লোকজন লোক বোঝে না, জিনিসটা। বোঝে না তাদেরকে যে স্টেপস গুলো বললে, তারা স্টেপস গুলো অ্যাকর্ডিং ধরে নিয়ে একটা পারপেন্ডিকুলার লাইন টান দিয়ে তারপরে এই কর হ্যাঁ, ওরা তাহলে ওটা করে দেবে, বা জাস্ট স্টেপস বললে কপি পেস্ট। প্লাস হ্যাঁ, কেন কারণটা সেটা কেউই exactly, বোঝে না। কারণ হ্যাঁ, কারণগুলো এখানে আমাকে আনতে হবে। যে ধর আমি একটা লাইন টানলাম, কেন টানছি, বা আমি একটা টেস্টিং করবো, মানে ডেসজিও ইজ পুরোটা কিন্তু লজিক্যাল জিনিস একটা। হ্যাঁ স্যার, এক্স্যাক্টলি। ডেসজিও এঁকে দিলে কিন্তু তোমার নাম্বার পাবে না, পুরো তাকে ডেসক্রাইব করতে হবে। এই কারণে এটা তোমাকে এস্টাবলিশ করতে করতে যেতে হবে, বুঝতে পারছো, জিওমেট্রি প্রুফের মতো। হ্যাঁ স্যার। তো সেইটা, সেই ফ্লেভারটা তোমাদের হয় না। হ্যাঁ, কিন্তু সেইটা একটা মাস্টারমশাইদের সাইড থেকে একটা স্পেশাল এন্ডেভার নিতে হবে। সেইটা আমি আমার ক্লাসে চেষ্টা করেছি। তো মানে স্যার, মানে কি বলবো, সবচেয়ে এমন একটা জিনিস যেটা আমরা মানে সারা জীবন করে যাচ্ছি কিন্তু কোনোদিনই জানতে পারিনি যে আমরা ওটাই করে হ্যাঁ যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, মানে যেমন তো মেনলি হয় আমাদের চোখে, মানে মাথায় তো ওটা হ্যাঁ চলে। হ্যাঁ। তো আগের দিন যেন আমি পড়াচ্ছিলাম, পড়াতে এরকম একটা জায়গায় আমি এটা বললাম, দেখো a is equal to b, এই লজিকটা তোমরা জানো, তারপরে b is equal to c, therefore a is equal to c। এই যে লজিকটা, এটা কিন্তু তোমরা থার্মোতে ইউজ করেছো। কোথায় ইউজ করেছো বলো তো? স্যার we are the first zeroth law। জিরোথ লতে। হ্যাঁ, কিন্তু এইটা হচ্ছে শুধু জিরোথ ল না, যে কোনো ফিজিক্স বলো, যাই বলো, যে কোনো কনক্লুশনে এইটা দিয়েই হয়, বুঝতে পেরেছো? a is equal to b, b is equal to c, therefore a is equal to c। এবারে a b c এই অবজেক্ট গুলো শুধু চেঞ্জ করে যায় ডিফারেন্ট সাবজেক্ট, বুঝতে পেরেছো? The a b c are the symbols for the different objects and items in different systems। ইলেকট্রিক্যাল হতে পারে, মেকানিক্যাল হতে পারে, হাইড্রোলিক হতে পারে, শুধু এগুলো চেঞ্জ করে। কিন্তু এইবারে এই যে a is equal to b আর তারপর b is equal to c, therefore a is equal to c, এই যে তিনটে ঘটনা ঘটছে এর মধ্যে, ঠিক আছে? এবার আমি আমার ক্লাসে আমি জিজ্ঞেস করছি, আচ্ছা বলো তো a is equal to b এটা কোথা থেকে পেলে তুমি? এবারে কেউ বলতে পারছে না, বুঝতে পেরেছো? আমি বললাম আবার, আচ্ছা b is equal to c এটা কোথা থেকে, এটা দরকার কেন, আমি নিয়ে এলাম কেন? আচ্ছা, তারপর আমি ধরে নিলাম a is equal to b আর b is equal to c, একে বলে ইনিশিয়াল প্রেমাইস, ঠিক আছে? তো লজিকের যে ভাষা, তাতে এই দুটোকে বলে ইনিশিয়াল প্রেমাইস, ঠিক আছে? লজিকের স্ট্রাকচার আছে, সেগুলো তো তোমরা পড়ো না, তোমরা জানো না, তাই জন্য হ্যাঁ, সেগুলো পড়লে বুঝতে পারো যে কেন পরপর হচ্ছে এগুলো। তো এইবারে আমি তারপর ধরে নিলাম, আচ্ছা a is equal to b, b is equal to c, এটা যদি ধরে নিই, তারপরে বললাম therefore a is equal to c। এটা কি করে বলছো? হ্যাঁ, এইবারে এটা নিয়ে আলোচনা হলো অনেকক্ষণ, 8 ঘন্টা মতো আলোচনা হলো। হওয়ার পর একজন আমাকে বললো, স্যার 12 বছর ধরে এই লজিকটা আমি ইউজ করে আসছি, আজকে প্রথম বুঝতে পারলাম লজিকটা কি। এই কথাটা বলেছে, বুঝতে পেরেছো? তো এইগুলো হচ্ছে ইন্টারেস্টিং, মানে এইটা চলে চোখ খোলা, ওপেনিং দ্য আই, হুইচ ইউ আর ডুইং মেকানিক্যালি। এবারে তুমি যখন দেখে বুঝে করবে, আর কোনোদিন ভুলবে না, আর সব জায়গায় দেখতে পাবে একই জিনিস, ইউনিভার্সাল প্রিন্সিপাল কাজে লাগাতে পারবে। এইগুলো ইম্পর্টেন্ট, বুঝতে পেরেছো? এই লজিকটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। তো therefore a is equal to c, কারণ আমরা দেখবে লজিক্যালি যখন কনক্লুড করি a is equal to b, এটা দেখতে পাই ডাইরেক্ট, বুঝতে পেরেছো? a is equal to b বললাম কি করে না, ডাইরেক্টলি দেখছি। যেমন সামনে একটা বোতল আছে, হ্যাঁ, এবার তুমি এটা বললে বোতল, তখন আরেকজন বললে হ্যাঁ এটা বোতল, এটা কিন্তু কোনো লজিক লাগে না, বুঝতে পেরেছো?
So A is equal to B is like that. It is evident from your perception. এইখান থেকে A is equal to B পাচ্ছি, বুঝতে পেরেছো? From এটাকে বলে ইন্ডাকটিভ লজিক। হ্যাঁ, অর্থাৎ তোমার অবজারভেশন থেকে তুমি A is equal to B এটা এর সত্যতা দেখতে পাচ্ছ, ট্রুথ ভ্যালু। আবার সিমিলারলি আরেকটা এক্সপেরিমেন্ট থেকে, আরেকটা অবজারভেশন থেকে, আরেকটা হয়তো তুমি একটা অন্য শেপের বোতল দেখলে, তো সেইটা হচ্ছে B is equal to C। সেখানে দুটো জিনিস আইডেন্টিটি দেখলে, A is equal to B, B is equal to C। এইবারে A is equal to B আর B is equal to C, therefore A is equal to C। এই যে A is equal to C টা তুমি কনক্লুশনে এলে, এটা কিন্তু তুমি ডাইরেক্টলি দেখছো না, এটা তোমার পারসেপশনে, বুঝতে পেরেছো? কিন্তু তুমি বুঝে গেলে A is equal to C, কিন্তু কি করে বুঝলে? এটা কিন্তু বেশ শক্ত জিনিস। যদি জিজ্ঞেস করি A is equal to B and B is equal to C, therefore A is equal to C, এই therefore এর মানে কি? এই পৃথিবীর 99.99 লোক বলতে পারবে না কিন্তু এই therefore টা কোথা থেকে এলো, what is the truth value of this therefore? এটা সত্যি না মিথ্যা? আমি therefore ধরে নিলাম, এই therefore টা কি করে বলছি? তোমার কথা বুঝতে পেরেছো? তো এইগুলো হচ্ছে এই যে এক্সারসাইজ গুলো, এগুলো ফিজিক্যাল প্লেনে হয় না, এগুলো সব ইন্টেলেকচুয়াল প্লেনে হয়। এইটা একটা আরেকটা জিনিস। এইটা হচ্ছে তোমরা কেউ যদি এর মধ্যে তাদের কনসেন্ট্রেশন খুব বেশি, তারা এটা বুঝতে পারবে আমার কথা বলে। হ্যাঁ, অর্থাৎ এগুলোকে ইন্টেলেকচুয়াল প্লেনে দেখতে হয়, ফিজিক্যাল প্লেনে দেখা যায় না। এই দেয়ারফোরটাকে তুমি ফিজিক্যাল প্লেনে দেখতে পাবে না। যেমন ধরো S is equal to r theta। S is equal to r theta, এটা জানো তোমরা? theta is equal to S by r। তার মানে এরকম যদি এই দুটো সাইড থাকে, এরকম একটা যদি r থাকে, এটা হচ্ছে r S, এটা হচ্ছে r, আর এইটা হচ্ছে থিটা ইন রেডিয়ান। এটা কিন্তু ইন রেডিয়ান। তাহলে এই যে থিটা ইজ ইকুয়াল টু S বাই r, এটা কি বলতো? স্যার রেশিওটা তো, এটা এই থিটাটাকে কি বলে? স্যার ওটা তো রেশিওটা। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। সে তো রেশিও বলছে বাই r থেকে। হ্যাঁ, তুমি তো S বাই r, এটা S হচ্ছে এই কার্ভেচারটা, rটা হচ্ছে এই রেডিয়াস, তাই তো? হ্যাঁ, তাহলে এই থিটাটাকে কি বলবো? হোয়াট ইজ থিটা? S বাই r তো ঠিক আছে একটা জিনিস, তার মানে এই ইকুয়ালিটি দুটোর দিকে দুটো জিনিস আছে। দেখো, একদিকে থিটা আর S বাই r। সেরকম সায়েন্স থেকে একটু খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। P is equal to mf, এটা জানো? তারপর ধরো হিট ট্রান্সফার ইজ ইকুয়াল টু ms ডেল্টা টি, এগুলো জানো। কিন্তু এইগুলোর মানে কি একটু গভীরভাবে ভাবতে হবে, বুঝতে পারছো? এটা হচ্ছে সায়েন্স কিন্তু। হ্যাঁ, এটা তো ফর্মুলার পেছনে অনেক কিছু জিনিস আছে। তাহলে দেখো, এই থিটাটা কি, আর এই যে ইকুয়ালিটি ডান দিকে বাঁ দিকে, এইটা কি জিনিস আর এইটা কি জিনিস? দুটো কি একই জিনিস নাকি আলাদা জিনিস? থিটাটা একটা নাম কিন্তু তোমরা সবাই ইউজ করো, এটা কি? অ্যাঙ্গেলটা আর কি, অ্যাঙ্গেল। তাহলে এত বলতে সময় লাগছে কেন? তো সবাই জানো এটাকে বলে অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলটা তার একটা ইউনিট আছে, ইউনিট গুলো কি? রেডিয়ান। রেডিয়ান, ঠিক আছে। আরো ইউনিট আছে ডিগ্রি, তাই না? আরো আছে বিভিন্ন রকম। আচ্ছা, এবারে বলো তো, এই যে ইউনিট গুলো সবগুলো তো আলাদা আলাদা ইউনিট। যেমন একটা পাই রেডিয়ান ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি বলি না আমরা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো তাহলে এই পাই মানে কিন্তু একটা নাম্বার, ঠিক আছে? 180 আর পাই এই দুটো আলাদা হয়ে যাচ্ছে কেন? অ্যাকচুয়ালি তো স্যার পাইটাই আসল, মানে এটাই তো মানে পাইটাই তো আসল, মানে পাইটা আসল মানে হচ্ছে, হ্যাঁ, মানে পাই ফাংশনটা তো r/r হয় আর কি। রাইট, ফাংশনটা তো r/r হয়। হ্যাঁ হ্যাঁ। এইবারে দেখো, তার মানে থিটা হচ্ছে একটা অ্যাঙ্গেল। এবার আমি যদি বলি অ্যাঙ্গেলকে দেখতে পাও? না, মানে আমাকে একটা রেফারেন্স নিয়ে করতে হয়েছিল স্যার। না, অ্যাঙ্গেলকে, কারণ অ্যাঙ্গেল ইজ এ নন ফিজিক্যাল এন্টিটি, বুঝতে পেরেছো? এটা একটা নন ফিজিক্যাল এন্টিটি, অ্যাবসলিউট বলে কিছু নেই। না না না, ও আবার ওই ট্র্যাপে পড়ো না। অ্যাবসলিউটের মধ্যে যাচ্ছি না এখন আমি। অ্যাবসলিউট জানো না তুমি? অ্যাঙ্গেল তো ভিজুয়ালাইজ করা যায় না সেমনি চোখে। হ্যাঁ, তাই তো বলছি, নন ফিজিক্যাল একটা এন্টিটি।
হ্যাঁ, এটাকে বলে ম্যাথমেটিক্যাল এন্টিটি। তার মানে নন ফিজিক্যাল, মানে ফিজিক্যাল প্লেনে নেই, মানে আমি 5টা ইন্দ্রিয় দিয়ে এটাকে দেখতে পাবো না, বুঝতে পেরেছো? ইউ আন্ডারস্ট্যান্ড? এই হচ্ছে ম্যাথমেটিক্স, 5টা ইন্দ্রিয় গ্রাহ্য নয়। হ্যাঁ, তাহলে থিটাটা কি না, ইট ইজ ডিফাইন্ড, এটা কিন্তু থিটা ডেফিনেশন। আমি যেহেতু দেখতে পাচ্ছি না, তাহলে আমাকে অন্য কিছু দিয়ে ডিফাইন করতে হবে যেটা আমি দেখতে পাচ্ছি, বুঝতে পেরেছো? সেই দেখতে পাওয়াটা কি, এই আর্টটা আমি দেখতে পাচ্ছি, যদিও এটা খুব মানে ফান্ডামেন্টাল লেভেল, এটাও তুমি দেখতে পাবে না, ঠিক আছে? এটা স্কেল দিয়ে দেখতে পাবে, স্কেল না ফেলে দেখতে পাবে না। সিমিলারলি এই আর্টটা, এটাও হচ্ছে আমি ধরে নিচ্ছি এখন দেখতে পাচ্ছি, ঠিক আছে? তাহলে এটা দেখতে পাচ্ছ আর এটা দেখতে পাচ্ছ। এইবারে আমি যদি এইটাকে বাড়িয়ে দিই, ঠিক আছে, আমি এখানে আরেকটা এস ড্যাশ পাবো, আর তার জন্য আরেকটা আর ড্যাশ পাবো। So this is also equal to s dash by r dash, বুঝতে পারছো? This is a constant. তাই তুমি বুঝতে পারবে এটা আবার s by r, এটা বললেও তুমি ঠিক বলছো না, বুঝতে পেরেছো? It is also equal to s dash by r dash. তার মানে it is independent also of s and r. যদি ইন্ডিপেন্ডেন্ট না হতো তাহলে s dash by r dash হতো না, বুঝতে পেরেছো? তার মানে এখান থেকে আমরা বুঝতে পারি অ্যাঙ্গেল ইজ সামথিং হুইচ ইজ অলসো নট দ্য রেশিও অফ টু নাম্বারস, টু লেন্থস, বুঝতে পেরেছো? তো ইট ইজ সামথিং এলস। হ্যাঁ, তো এইগুলো হচ্ছে কনসেপ্ট, এগুলো ইন্টেলেকচুয়াল প্লেনে দেখার ব্যাপার। পাই মানে অ্যাকচুয়ালি এই অ্যাঙ্গেলটাকে পাই বলে, প্লেন অ্যান্ড সিম্পল। একটা স্ট্রেট লাইনের, হ্যাঁ, যদি মাঝখানে একটা তুমি ভাগ করো, তাহলে একটা স্ট্রেট লাইনে দুপাশে যে দুটো ডিভিশন আছে তার মধ্যে যে অ্যাঙ্গেল, হোয়াট ইজ অ্যাঙ্গেল, এটা খুব ডিফিকাল্ট জিনিস, এটা নিয়ে তোমরা সারা জীবন ভাবতে পারবে। তো আমি জাস্ট একটা এক্সাম্পল দেখালাম যে হাউ ডিফিকাল্ট ইজ টু আন্ডারস্ট্যান্ড দ্য রিয়েলিটি, বুঝতে পেরেছো? তো anyhow, mathematics is a kind of starting point where you will start understanding about the real nature of reality. Mathematics সেটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট। কারণ তোমরা এই যে সায়েন্সের মধ্যে ঢুকছো, নিউটনস ল, এই ল, ওই ল, ওই ল, এগুলো কিন্তু আলটিমেটলি ম্যাথমেটিক্যাল প্রপার্টির উপর দাঁড়িয়ে থাকে। এই ম্যাথমেটিক্সটা সরিয়ে নিলে ফিজিক্সের ল গুলো আর স্ট্যান্ডিং থাকবে না। তাই ম্যাথমেটিক্স ইজ মোর ফান্ডামেন্টাল এনিহাউ। এবং সেইটা দেখানোর জন্য একটা ছোট্ট জিনিস দেখালাম, সেটা হচ্ছে এই থিটা অ্যাঙ্গেল। এবং সেই অ্যাঙ্গেল কি না, আরো ব্যাপার আছে। এই অ্যাঙ্গেলটা কিন্তু ইচ্ছা মতো হয় না, বলতো আর কি আছে এর মধ্যে, দেখি তোমাদের কিরকম কনসেপ্ট, ইন্টারেস্টিং লাগছে এগুলো? হ্যাঁ স্যার, মানে আর কি আছে মানে কি বলতে? হ্যাঁ, এই যে আমি আঁকলাম এর মধ্যে আর কিছু দেখতে পাচ্ছ, ওগুলো দেখার ব্যাপার। এই যে আমি এই যে থিটা অ্যাঙ্গেল আঁকলাম, এস আর, এগুলো কি কি জিনিস দেখছো, সেগুলোর মধ্যে কোনো কোরিলেশন দেখতে পাচ্ছ? এস প্রপোর্শনাল টু আর হচ্ছে স্যার, মানে আরটা বাড়লে তো এসটাও বাড়ছে যদি থিটাটা। সে তো হ্যাঁ, সেটা তো ওখান থেকে পাচ্ছ একটা জিনিস। এছাড়াও এই যে অ্যাঙ্গেলটা ইজ কন্টেইনড বাই সামথিং। অধিকরণ বলে একটা জিনিস আছে, অধিকরণ কারকের নাম শুনেছো? অধিকরণ কারক, হ্যাঁ স্যার, মানে বাংলায় তো। হ্যাঁ বাংলায়, হ্যাঁ, তারপরে সেভেন্থ কেস এন্ডিং, হ্যাঁ, সেভেন্থ কেস এন্ডিং গ্রামারে যেটাকে বলে সেভেন্থ কেস এন্ডিং, তার একটা ফিলোসফিক্যাল মানে আছে, তার একটা ইনার মিনিং আছে। যেমন তুমি একটা বাড়িতে থাকো, অধিকরণ কারক কোনটা হয়? তোমার বাড়িটা, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? তোমার অ্যাঙ্গেলটা প্লেনটা নাকি? হ্যাঁ ঠিক, অ্যাঙ্গেলের যে প্লেনটা, অর্থাৎ অ্যাঙ্গেলকে সাস্টেইন করছে যে অ্যাঙ্গেলটা কোথায় আছে, অর্থাৎ আধার। হ্যাঁ, আমি যেমন বাড়িতে থাকি, তাহলে বাড়ি আমাকে সাস্টেইন করে, আমার বাড়ি আমাকে সান দিয়েছে, হ্যাঁ, ইট ইজ দ্য সুপারসেট। তাহলে অ্যাঙ্গেলটা কোথায় এক্সিস্ট করে? অন এ প্লেন, বুঝতে পেরেছো? তাই স্যার, কারণ আমরা সেই পড়েছিলাম যদি মানে স্ফিয়ার হয় তাহলে তো 4 পাই হয়ে যাবে। না, স্ফিয়ারে তুমি অ্যাঙ্গেল পাবে না। ওটা যেমন আমি 3D তে নিচ্ছি অ্যাঙ্গেলটা। হ্যাঁ, সেই জন্য অনেকে যারা বলে নন ইউক্লিড অ্যাঙ্গেল, ওগুলো ভুল কথা। নন ইউক্লিড অ্যাঙ্গেল হয় না, অ্যাঙ্গেল ইজ অলওয়েজ অন এ ইউক্লিড প্লেন, বুঝতে পেরেছো?
হ্যাঁ, অ্যাঙ্গেল অফ এ ট্রায়াঙ্গেলের দুটো সাইড এই দুটো স্ট্রেট লাইন হতে হবে। এই স্ট্রেট লাইন যদি না হয় আর একটা প্লেনে যদি না হয় তাহলে এই অ্যাঙ্গেলের কোনো মানে নেই। ইট ইজ ডিফাইন্ড লাইক দ্যাট, ইউ ক্যানট সে আদারওয়াইজ। এনি দিস আর সাম অফ দ্য 3D তে তাহলে স্যার অ্যাঙ্গেলের মানে ভিজুয়ালাইজেশনটা কি তাহলে? 3D থেকে প্লেনে ভাঙতে হবে। ও মানে হোল হ্যাঁ, 3D নিয়ে আমি ভাবতে পারবো এটা না। যেরকম লেন্থ, ভাববে এটা না কেন? যেরকম লেন্থ বাই তোর রেডিয়াস, ওটা হচ্ছে তোর এরিয়া হ্যাঁ, কনস্ট্যান্ট এরিয়া বাই বাই রেডিয়াস। হ্যাঁ না সলিড না না অ্যাঙ্গেল। না, ওটাও নয়, ওটা হচ্ছে সায়েন্টিস্টরা এইভাবে বলে, বুঝতে পেরেছো? ভলিউম বাই লেন্থ বলে দিলে তুমি প্লেন পাবে না, ওটা এরিয়া হবে, নট প্লেন। এরিয়া আর প্লেন এক জিনিস নয়, বুঝতে পেরেছো দেবজিৎ আমি কি বলছি? না তাই স্যার, আমি তোমাকে ইয়েটার কথা বলছি, মানে এরিয়ার সঙ্গে প্রপোর্শনাল হয়ে জিনিসটা পেয়ে হবে, মানে কি বল, ওটার যে এরিয়া বাই সারফেস এরিয়াটা আছে। এরিয়া বাই আর স্কয়ার হ্যাঁ। করে দিলে তো অ্যাঙ্গেলটা পেয়ে যাচ্ছে 3D তে ওইটাও। না 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 না, ওটা তো তোমরা মেকানিক্যালি বলছো, ম্যাথমেটিক্যালি বলছো, ইকুয়েশন দিয়ে বলছো। হোয়াট ইজ দ্য রিয়েলিটি? ওটাই তো মানে রিয়েলি ভিজুয়াল করাটাই তো বলছি। হ্যাঁ, রিয়েলিটিটা আলাদা, রিয়েলিটি আরো কিছু। রিয়েলিটি একটা ডাইমেনশন, তোমরা যেটা বলছো ম্যাথমেটিক্যাল ইকুয়েশন, ইট ইজ অনলি ওয়ান ডাইমেনশন বা ওয়ান সাইড অফ দ্য স্টোরি। ওর আরো অনেক ক্যারেক্টার আছে। এইটা তুমি মানে যতক্ষণ না তুমি ইন্টেলেকচুয়াল প্লেনে দেখতে পাচ্ছ, ততক্ষণ ওটাকে তুমি ভিজুয়ালাইজ করতে না পারছো, ততক্ষণ ওটা বুঝতে পারবে না। সবকিছু দেখা যায় না, সব ডাইমেনশন গুলোকে তোমাকে দেখতে হবে, বুঝতে পারছো? ওটাই হচ্ছে ইন্টেলেকচুয়াল প্লেনের কাজ, কনসেন্ট্রেশনের কাজ। তো এখানে দেখবে তুমি এই যে 3D তে তুমি ওটা তুমি যেটা বললে ওটা এরিয়া পাবে। তো এরিয়া এন্ড প্লেন আর নট দ্য সেম থিং, বুঝতে পেরেছো? প্লেন ইজ সামথিং ডিফারেন্ট, প্লেন ইজ ইন্ডিপেন্ডেন্ট। প্লেন কোনো কিছু দিয়ে তৈরি হয় না, বুঝতে পারছো? যেমন ডেসজিও এতে স্ল্যাবিতে বলেছে, একটা লাইনকে যদি আমি সোয়াপ করি, ঠিক আছে, বা রোটেট করি, তাহলে একটা প্লেন তৈরি হবে। এটা ভুল ভুল ডেফিনেশন, ঠিক আছে? একটা প্লেন তৈরি হবে মানে একটা সারফেস তৈরি হবে, বাট নট নেসেসারিলি এ প্লেন। আরো কনস্ট্যান্ট নিয়ে আসতে হবে, তবেই ওটা হবে। কিন্তু আসলে প্লেনটা হচ্ছে প্লেন, প্লেনকে তৈরি করা যায় না, ইট ইজ অলরেডি এক্সিস্টিং দেয়ার। কোনো লাইন দিয়ে প্লেন হয় না, কোনো প্লেন পয়েন্ট দিয়ে প্লেন হয় না, এই লাইন হয় না, বুঝতে পেরেছো? কিন্তু আমরা কি জানি, একটা পয়েন্ট গুলো যোগ করলে কম্পিউটারে একটা লাইন টানে, কি করে অনেকগুলো পয়েন্ট পরপর পরপর টানে, এত কাছাকাছি টানে ওটা লাইন হয়ে যায়, তাই না? হ্যাঁ স্যার। ওরা কিন্তু ওরা কিন্তু যোগ করে না। আমরা হাত দিয়ে যেমন এরকম টানছি, এই পয়েন্ট যোগ করে একটা লাইন হলো, কম্পিউটার কিন্তু ওইভাবে করতে পারে না। দ্যাট ফেসিলিটি ইজ নট দেয়ার, ইট ইজ নট পসিবল। ওরা কি করে, ওরা কতগুলো পয়েন্ট পরপর পরপর টেনে যায়, তাই না? এবং সেইটাই যখন তুমি চোখে তো ওই গ্যাপটা ধরতে পারবে না, তখন তোমার মনে হবে লাইন, বুঝতে পেরেছো? ওটা লাইন বলে ভুল করো তোমরা, ওটা লাইন নয়, আসলে ওগুলো অনেকগুলো পয়েন্ট। তাই বাস্তবে পয়েন্ট দিয়ে লাইন হয় না, বুঝতে পেরেছো আমি কি বলছি? হ্যাঁ স্যার। এইগুলো কতগুলো খুব ভেরি বিউটিফুল জিনিস। হ্যাঁ, এগুলো হচ্ছে অঙ্কের ইনার রিয়েলিটি, নট তোমরা যে ম্যাথমেটিক্স জানো সেটা নয় কিন্তু এটা, ঠিক আছে? এগুলো ইউক্লিড পস্টুলেটস এর আমি মধ্যে একটা চলে। জিনিস বুঝতে পারি না, সেটা হ্যাঁ, হচ্ছে বলো। পয়েন্টকে তো বলে হচ্ছে ডাইমেনশনলেস, হ্যাঁ। এবার আবার বলে যে লাইনের ডেফিনেশন হচ্ছে এক ডাইমেনশনাল। তো হুম। মানে এবার অনেক অনেক জায়গায় বলে যে অনেকগুলো পয়েন্ট যুক্ত হয় লাইন তৈরি হয়, অনেকগুলো লাইন যুক্ত হয়ে এরিয়া তৈরি হয়। তো ওটা একটা ভুল লাইনে কথা। যদি ডাইমেনশন নাই থাকে তাহলে এরিয়াটা তৈরি হয় কি করে? এক্স্যাক্টলি, ওটা ভুল কথা, তাই তো হয় না। মানুষ জানে না বলে এইসব ভুলগুলো করে, বুঝতে পেরেছো? তাই আমি যে এই কথাগুলোই বললাম, কিন্তু অর্থাৎ একটা লাইন দিয়ে কখনো প্লেন তৈরি হয় না। কেন? লাইন তো 0 ডাইমেনশন ইন থিকনেস, তাহলে তুমি ওটা যোগ করে একটা কি করে তোমার একটা এরিয়া তৈরি হবে, এটা বোঝাও আমাকে। যেমন করে হ্যাঁ স্যার, মানে যেটা বললে। প্র্যাকটিক্যালি তো লাইন আর পয়েন্টকে দেখাই যাবে না কোনোদিন, হ্যাঁ, কারণ কি তাই পয়েন্ট হ্যাঁ, দেখবে দেখা যাবে, পয়েন্ট দেখা হ্যাঁ যাবে না। ওই যে পয়েন্ট, হ্যাঁ, আমরা ম্যাথমেটিক্সে যে পয়েন্ট, লাইন, প্লেনের কথা বলি, ওগুলো হচ্ছে ইউক্লিড পয়েন্ট। ওটা নন ফিজিক্যাল প্লেনে আছে, অ্যাবস্ট্রাক্ট প্লেনে আছে। ওটা তোমার 5টা ইন্দ্রিয় দিয়ে দেখতে পাবে না, ওটা আছে কিন্তু পঞ্চ ইন্দ্রিয় গ্রাহ্য নয়, বুঝতে পেরেছো? এটা আছে ডিফারেন্ট রিয়েলিটি, কিন্তু এটা সায়েন্টিস্টরা বিশ্বাস করে না, কারণ তারা দেখতে পায় না। ওকে, সো দেয়ারফর অনেকগুলো, এই যে তুমি যেটা বললে দ্যাট ইজ কারেক্ট। আমার একজন স্টুডেন্ট আমায় প্রশ্ন করেছিল, স্যার একটা ছোট সার্কেল তো যে কিছু পয়েন্ট দিয়ে তৈরি, একটা বড় সার্কেল তো আরো বেশি পয়েন্ট, অনেক বেশি পয়েন্ট দিয়ে তৈরি। আবার বলে যে একটা সার্কেল ইনফাইনাইট পয়েন্ট দিয়ে তৈরি। তখন ও প্রশ্ন করলো, স্যার ছোট সার্কেলও যদি ইনফাইনাইট পয়েন্ট দিয়ে তৈরি হয়, আর বড় সার্কেলও যদি ইনফাইনাইট পয়েন্ট দিয়ে তৈরি হয়, তাহলে ছোটটা ছোট হলো কি করে আর বড়টা বড় হলো কি করে?
বিউটিফুল কোশ্চেন কিন্তু, হ্যাঁ স্যার। বুঝতে পেরেছ? তো এই উত্তরটা হচ্ছে, তোমরা বুঝতে পারবে কি জানি না, এই যে পয়েন্ট, আমরা চোখে যে পয়েন্ট দেখি, এই যে আমি আঁকলাম পয়েন্ট, আর ইউক্লিড পয়েন্ট এক জিনিস নয়। ইউক্লিড পয়েন্ট হচ্ছে 0 ডাইমেনশন, অর্থাৎ ইউক্লিড পয়েন্ট যোগ করলে হ্যাঁ কখনো এর থিকনেস বাড়বে না, লেন্থ বাড়বে না। বুঝতে পেরেছো আমি কি বলছি? লাইন তৈরি হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা কোনোদিনই হবে না, কিন্তু ওটা হ্যাঁ, মানে ওটা একটা এমন এক্সিস্টেন্স যেটা আর কি, মানে ওটা আমরা দেখতে পাবো, বাট ওটা স্বাভাবিকভাবে হ্যাঁ। মানে অ্যাক্সিওম টাইপ, ওটা এক্সিস্ট করে। অ্যাক্সিওম মানে এক্সিস্ট করে, রাইট? ওটা এক্সিস্ট করে। অ্যাক্সিওম মানে হচ্ছে ওটা এক্সিস্ট করে, আমি তুমি আমার কথা বলার উপর ডিপেন্ড করে না, ঠিক আছে? আর ওই পয়েন্টগুলো যোগও করা যায় না, বুঝতে পেরেছো? ওই যোগ বিয়োগ হয় না আসলে বাস্তবে, এগুলো আমাদের কল্পনা। যোগ বিয়োগ গুণ ভাগ আসলে কিছু হয় না, যে যেখানে আছে সে সেখানেই থাকে। রিয়েলিটি ওয়ান অ্যান্ড দ্য সেম ফ্রম দ্য বিগিনিং টু দ্য এন্ড, সেটা হচ্ছে আসল রিয়েলিটি। সেটা মানুষ দেখতে পায় না। মানুষ যেটা দেখতে পায় সেটা হচ্ছে কনস্ট্রাক্ট, হ্যাঁ, ইন ট্রানজিশন। তো সেই জন্য তোমাকে রিয়েলিটি বুঝতে গেলে এগুলোকে পেনেট্রেট করে ইউ হ্যাভ টু স্টার্ট উইথ ম্যাথমেটিক্স, কারণ ম্যাথমেটিক্সই প্রথম এইসব কথাগুলো বলে। ম্যাথমেটিক্সই বলে যে পয়েন্ট দিয়ে লাইন তৈরি হয় না, পয়েন্ট ইজ ইন্ডিপেন্ডেন্ট, লাইন ইজ ইন্ডিপেন্ডেন্ট। আর লাইন দিয়ে প্লেন তৈরি হয় না, আবার প্লেন দিয়ে একটা ভলিউম তৈরি হয় না, বুঝতে পেরেছো? দে আর ইন্ডিপেন্ডেন্ট রিয়েলিটি। অর্থাৎ তাহলে কি করেছিল না, ওটা কখন তৈরি হয়নি, ওটা ওরমই ছিল, ইট ওয়াজ নেভার ক্রিয়েটেড। এই কনসেপ্ট সায়েন্সে মানে স্যার একটা পয়েন্টে তো কোনো ডাইমেনশন নেই, মানে আমি যদি বলি একটা প্লেনে অনেকগুলো পয়েন্ট আছে, তাহলে সব 0 × 0 তো মানে 0ই হবে যতই করে। হ্যাঁ, না কিন্তু আমরা যে পয়েন্ট নিয়ে কাজ করি, ফিজিক্যাল প্লেনে করি, ওগুলো পয়েন্ট নয়, বুঝতে পেরেছো? ওগুলো হচ্ছে আমরা এমনি ধরে নিই। হ্যাঁ, আমরা ধরে নিই। এই যে আমি একটা ফুটকি দিলাম, ওটা পয়েন্ট নয়, তার কারণে 0 ডাইমেনশন নেই, এটা হচ্ছে ফাইনাইট ডাইমেনশন আছে, বুঝতে পেরেছো? এর কিন্তু থিকনেস 0 নয়। তাই তুমি একটা পয়েন্টের পর হ্যাঁ 0 দেখতে পেতে না, আর তুমি একটার পর একটা যোগ করলে ওটা বাড়তে থাকছে, পয়েন্ট যোগ করলে বাড়ে না, বুঝতে পেরেছো? এরকম লাইন যদি একটার পর একটা যোগ করি বাড়বে না, তোমার ওখানেই থেকে যাবে, অ্যাড করা যায় না। তো এইগুলো হচ্ছে ডিফিকাল্ট জিনিস বোঝা। তাই বাস্তবে আমরা যেগুলোকে লাইন বলি, পয়েন্ট বলি, এই যে আঁকছি এগুলো, এই যে লিখছি, এগুলো লাইন বলছি, এগুলো লাইন নয়, কারণ এর থিকনেস নন জিরো, বুঝতে পারছি? আর এই যে আঁকছি এটা পয়েন্ট নয়, বিকজ ইট ডাজন্ট হ্যাভ ইট হ্যাজ এ ফাইনাইট ডাইমেনশন, মানে এর এক্স ওয়াই জেড তিনটেই আছে, কিন্তু ইনফাইনাইটেসিমাল নয়। আর এই যে পয়েন্ট, ওটা অ্যাকচুয়ালি ইনফাইনাইটেসিমাল, মানে ওটা একটা আলাদা রিয়েলিটি, ওটা অ্যাবস্ট্রাক্ট রিয়েলিটির একটা ইউনিট। ওগুলো হচ্ছে অ্যাড করা যায় না, ওগুলো ফান্ডামেন্টাল। যেমন একটা বাড়ি তৈরি করতে তুমি অনেকগুলো ইট যোগ করছো, কিন্তু আসলে যোগ হচ্ছে না, ওগুলো তুমি ধরে নিচ্ছ যোগ আছে, ইটের জায়গাতেই আছে, বুঝতে পেরেছো? এবারে তুমি সিমেন্ট দিয়ে কভার আপ করতে একটা পর্দা দেয়াল তুলে দিচ্ছ, তখন তুমি দেখতে পাচ্ছ না বলে ধরে নিচ্ছ তোমার কল্পনাতে, বাট দ্যাট ইজ এ রং আন্ডারস্ট্যান্ডিং, বুঝতে পেরেছো? এইভাবে হয় জিনিসগুলো। এনিহাউ বেসিক্যালি আমি যদি ধরেও নিই যে একটা পয়েন্টে থেকে একটা পয়েন্টে একদম মানে কাছাকাছি রেখেছি, তাও আমি যদি আরো মানে জীবনে তো কোনো পয়েন্টের সাথে টাচ করে থাকতেই পারে না, সত্যি কথা বলতে গেলে। তার কারণ হচ্ছে যে আমি যত জুম ইন করবো তত তো স্যার পয়েন্টের মধ্যখানে জায়গা থাকবে, তখন আবার একটা পয়েন্ট রাখতে পারবো। তো বেসিক্যালি স্যার পয়েন্ট গুলো যে যদি টাচই না করে তাহলে একটা মানে লাইন ফর্ম হবেই না। না, রাইট, পয়েন্টকে টাচই করবে না, এইটাই হচ্ছে। কিন্তু সেটা আমরা কল্পনা করতে পারি না। কিরম দেখছি, ধরো এই পয়েন্ট নিচো, এই পয়েন্ট নিচো, সত্যিকার যদি পয়েন্ট হয়, এর মাঝখানে কিন্তু ইনফাইনাইট পয়েন্টস আছে, জানো তো? হ্যাঁ, আবার স্যার ওই পয়েন্ট গুলোর মধ্যে আরেকটা পয়েন্ট নিই, কি একটা বলে, হ্যাঁ 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 হ্যাঁ, গেডিয়াল ইনকমপ্লিটনেস থিওরি। গেডিয়ালের নাম শুনেছো নিশ্চয়ই? হ্যাঁ, আবার আমি যদি এই দুটো পয়েন্টের মাঝখানে এই একটা পয়েন্ট নিই, তখন এই দুটো পয়েন্টের মধ্যে আবার ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্টস আছে, ঠিক আছে? তুমি যদি এবার মাইক্রোস্কোপে এটাকে বড় করো, তাহলে এটা বড় হয়ে যাবে, মজার ব্যাপার, ঠিক আছে? আবার তুমি তার মধ্যে আরো ইনফাইনাইট পয়েন্টস দিতে পারো, আবার মাইক্রোস্কোপে তুমি এইটাকে এনলার্জ করলে, তাহলে আবার এরকম বড় হয়ে যাবে। তাহলে এই যে বড় ছোট দেখছো, ইট ইজ অ্যান ইলিউশন অ্যাকচুয়ালি, বুঝতে পেরেছো? ইট ইজ অ্যান ইলিউশন, কারণ অ্যাকচুয়ালি পয়েন্ট তো পয়েন্টই আছে, তার নিজের জায়গাতেই আছে, আর তার মাঝখানে যে গ্যাপ, সেইটা কখনো 0 হয় না কখনো, বুঝতে পেরেছো? 0 বলে there is nothing called 0 that exists in reality, বুঝতে পেরেছো? ওগুলো হচ্ছে অন্য পার্সপেক্টিভের জিনিস, ওগুলো চিন্তা ভাবনার জিনিস। ওগুলো যদি কোনোদিন ওর মধ্যে ঢুকে থাকো, তাহলে তোমার সব মেন্টাল ডিপ্রেশন চলে যাবে, তুমি আনন্দে থাকতে পারবে। এনিহাউ, দ্যাট ইজ দ্য ওয়ে টু গেট হ্যাপিনেস।
এটা আমি একটা রাস্তা বলে দিলাম। আনন্দে যদি থাকতে চাও তাহলে সারা জীবন ম্যাথমেটিক্সটা কি এটা খোঁজার চেষ্টা করো। দ্যাট ইজ কল্ড ডিসকভারি। থেকে ম্যাথ পড়েছিলেন স্যার? আমি 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 নিজেই ম্যাথস পড়েছি আর কি। হ্যাঁ, কোথায় ম্যাথস তোমার এই আমি যেগুলো বলছি এগুলো অ্যাভেলেবল নয়, তাই এগুলো কোনো বইতে পাবে না, বুঝতে পেরেছো? বুঝতে পারছি। হ্যাঁ, এটাকে বলে ডিসকভারি অফ ম্যাথমেটিক্স। হ্যাঁ, তোমরা যেটা পড়ো সেটা ডিসকভারি। মানে এই মানে মাইক্রোস্কোপিক লেভেলে যেটা ভাবছি, মানে এটার মানে কি স্যার কোনো মানে ফিজিক্যাল কোনো সিগনিফিকেন্স আছে না? মানে ফিজিক্যাল বলতে মানে দেখুন স্যার, একটা দেখুন ম্যাথমেটিক্যাল ব্লান্ডার যেমন আছে যে আমি আগে বলি, শুনে নাও আগে। ফিজিক্যাল মানে কি? ফিজিক্যাল মানে হচ্ছে তোমার 5টা ইন্দ্রিয় থেকে যা দেখো তাকে বলে ফিজিক্যাল। আই, ইয়ার, স্কিন, নোজ, টাং আর নোজ, ঠিক আছে? এই যে 5টা ইন্দ্রিয়, এই 5টা ইন্দ্রিয় দিয়ে তুমি যে পৃথিবীটাকে দেখো তাকে বলে ফিজিক্যাল ওয়ার্ল্ড, ঠিক আছে? এছাড়াও আমাদের একটা ইন্টেলেক্ট আছে, হ্যাঁ, বুদ্ধি বলে, বুদ্ধি, মন, যাই হোক। এইটা দিয়ে তুমি কিন্তু এই ফিজিক্যাল ওয়ার্ল্ড দেখো না। দেখো কি, তখন ডেসজিও করো তখন কোন ওয়ার্ল্ডে দেখো? এই ইন্টেলেকচুয়াল ওয়ার্ল্ডে দেখো। ডেসক্রিপটিভ জিওমেট্রি, ইউক্লিড স্পেস, তোমাকে কিন্তু এই স্পেসে দেখতে হবে। এখানে ইউক্লিড স্পেস তুমি দেখতেই পাবে না ফিজিক্যাল আই দিয়ে, বুঝতে পেরেছো? এই যে ইন্টেলেকচুয়াল ওয়ার্ল্ড, এইটা হচ্ছে তোমার এন্ট্রি পয়েন্ট। এটাকে বলে অ্যাবস্ট্রাক্ট ওয়ার্ল্ড। এগুলো কিন্তু আমি সায়েন্সের বাইরে কথা বলছি। এই অ্যাবস্ট্রাক্ট ওয়ার্ল্ডের মধ্যে কিন্তু তুমি অনেক কিছু আছে, অবজেক্টিভলি আছে। দিস ইজ অবজেক্টিভ। ইট ইজ অবজেক্টিভ। এটা একটা জায়গা যেটা কোনো চর্চা নেই, ঠিক আছে? এই অবজেক্টিভ ওয়ার্ল্ডটাকেই বলে অ্যাবস্ট্রাক্ট ওয়ার্ল্ড, এটাকেই বলে ম্যাথমেটিক্যাল ওয়ার্ল্ড। দিস ইজ নট ইনভেন্টেড, ঠিক আছে? অর্থাৎ যে ইনভেন্টেড ম্যাথমেটিক্স, এটা তোমাদের ম্যাথমেটিক্স, তোমরা যে ম্যাথমেটিক্সটা পড়ো এটা হচ্ছে ইনভেন্টেড বাই হিউম্যান বিংস, বুঝতে পেরেছো? এইটা হচ্ছে অ্যাজাম্পশন ওরিয়েন্টেড। ঠিক আছে? কিন্তু এই চর্চা হয় না একটা ম্যাথমেটিক্স আছে, সেটাকে বলে ডিসকভার্ড ম্যাথমেটিক্স। সেইখানে আমি এই যে অবজেক্টিভ অ্যাবস্ট্রাক্ট ওয়ার্ল্ডের কথা বলছি, ইট ইজ অবজেক্টিভ, মানে আমি মনের মধ্যে তৈরি করেছি এরকম নয়। ইট হ্যাজ ইটস ওন এক্সিস্টেন্স ইন্ডিপেন্ডেন্ট অফ মাই অবজারভেশন। এটাকে বলে অবজেক্টিভ রিয়েলিটি। হ্যাঁ, তো সেইটা যেদিন তোমরা চিন্তার জগতে দেখতে পাবে, হ্যাঁ, তখন ইউক্লিড স্পেস দেখতে পাবে। তখন দেখতে পাবে এই যে ইউক্লিড স্পেসটা 3 ডাইমেনশনাল। ইউক্লিড স্পেস কিন্তু নট 4 ডাইমেনশনাল, নট 2 ডাইমেনশনাল, বুঝতে পেরেছো? বাট ইট ইজ 3 ডাইমেনশনাল এক্স্যাক্টলি। কিন্তু এইটা তুমি কাউকে জিজ্ঞেস করলে কেউ বলতে পারবে না, বুঝতে পেরেছো? এইটা তোমাকে দেখতে হবে। এই ম্যাথমেটিক্সটার কোনো চর্চা নেই। হ্যাঁ, তবে তোমরা যদি রামানুজের মধ্যে ঢুকতে পারো, রামানুজের যে মাইন্ড সেট, ঠিক আছে, সেটা তো হাড়ি ধরতে, ওয়েস্টার্ন ওয়ার্ল্ড ধরতে পারে না। রামানুজের মনের মধ্যে কি ছিল, কোথা থেকে তার ম্যাথমেটিক্স আসছে, সেইটা যদি ধরতে পারো তাহলে তুমি বুঝতে পারবে হোয়াট ইজ কল্ড দ্য ডিসকভার্ড ম্যাথমেটিক্স। ও তো নাকি বলতো স্যার, মানে ওর কোন একটা ইকুয়েশন যদি মানে ওর কোন একটা দেবীর আরাধনা করতো, তার মানে যদি কোনো সংকেত বহন না করে তাহলে মানে ওটা মিনিংলেস। একটা বলা হয় যে মানে বহির্বিশ্ব আর কি, ওয়েস্টার্ন ওয়ার্ল্ড আর কি ফোকাস করেছিল বহির্প্রজ্ঞার উপর, আর ভারত বা আমাদের পাশাপাশি যারা ছিল আমরা অন্তর্প্রজ্ঞার উপর ফোকাস করেছিলাম। মানে আমরা মানে ভেতরের চক্রগুলোকে জাগিয়ে তোলার চেষ্টা করেছিলাম। ওরা মানে বাইরের জিনিসপত্র দিয়ে প্রধান ওই জন্য টেকনোলজিক্যালি খুব এগিয়ে গেছে, কিন্তু মানে মেন্টালি ওরা এগোতে পারে। হ্যাঁ, ওরা ওই টেকনোলজি সোর্সটা ধরতে পারে না, ঠিক আছে? এটা ইন্ডিয়ান সিস্টেমে পসিবল, কিন্তু সেটাও ইন্ডিয়াতে এখন চর্চা হয় না, বুঝতে পেরেছো? হ্যাঁ, এইবারে বাইরেকে কপি করতে গিয়ে নিজের আসল মানে সত্তাটাকে হারিয়ে ফেলছে। ওই জন্য হ্যাঁ, হারিয়ে যায়নি, এখনো আছে, মানে একদম সুপ্ত অবস্থা আর কি। হ্যাঁ, সুপ্ত নয়, ওটা জেগেই আছে। শোনো, খোঁচাতে হবে না, ওটা জেগেই আছে, তোমাকে দেখতে হবে, তোমার ইচ্ছে চাই, ঠিক আছে? যেমন আমি ওগুলো নিয়ে চর্চা করেছি, তাই আমার কাছে ওগুলো লাইভলি, হ্যাঁ, সুপ্ত নয়, আমি জানি ওখানে কি আছে। হ্যাঁ, তাই আমাকে জিজ্ঞেস করলো না, এই কে একজন তুমি জিজ্ঞেস করলে, বিক্রম না কে বিশ্বজ্যোতি, যে স্যার আপনি কি অঙ্কটা পড়েছেন? ওগুলো তো পড়ার বিষয়ই নয়, ওখানে বইতে লেখা নেই এসব জিনিস, বুঝতে পেরেছো?
তাই এগুলো তোমাকে তোমার চিন্তা ভাবনা জগতে রেভলিউশন নিয়ে এলে এগুলো দেখতে পাবে। না স্যার, আচ্ছা হ্যাঁ, একটা তাহলে কোশ্চেন আছে। হ্যাঁ, তো মানে বলো। ধরুন একটা বলা হয় যে ধরুন আমি 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 আমার বাড়ি থেকে ঘর মানে কোথাও বাইরে আছি, আমি আমার বাড়িতে যাবো, তাহলে আমি হ্যাঁ। করছি কি ডিস্টেন্সটা হাফ হাফ করে করে যাচ্ছি, তাহলে তো আমি হ্যাঁ। মানে ইনফাইন, আমি মানে একদম ইনফাইন, মানে আমি তো কোনো দিন বাড়ি পৌঁছাতেই পারবো না রাইট, যদি ইউক্লিড, রাইট। কিন্তু আমি তো হ্যাঁ। রিয়েলিটিতে স্যার একদিন বাড়ি পৌঁছাবো স্যার, মানে তাহলে হ্যাঁ। মানে আমাদের রিয়েলিটিটা কি তাহলে? না, রিয়েলিটি তো ওরকম নয়, আমার ফিজিক্যাল প্ল্যানটা ওরকম নয়, তুমি যেটা না, করছো ওটা ওটার ব্যাপারটা ম্যাথমেটিক্যাল হচ্ছে, প্ল্যান। ওটার ব্যাপারটা হচ্ছে তুই যে ইয়েটা ঠিক করেছিস, তুই যে মানে অ্যালগোরিদমটা ঠিক করেছিস, ওটাতে প্রতিবার ডিস্টেন্সটা হাফ দেখ ভাগ হবে, ঠিক আছে? হ্যাঁ, ওটা হচ্ছে একদম পুরো হচ্ছে তোর এক্সাক্ট ডিফারেন্সিয়াল। ওটাই তো বলছি, ওটা তো ম্যাথমেটিক্যাল। এমনি অ্যাকচুয়ালি হাঁটবি, করছো তখন তখন তো ওটা পুরো হচ্ছে না। প্রতিবার ভাগ করতে পারবি না, মানে হ্যাঁ। একটা লেভেলের পরে এমন আসবে যে জুতোর প্রতিটা পার্টিকেলের থেকে আমার ডিজায়ার্ড লেন্থটা বেশি হয়ে ওটা তো হবে। কম হয়ে গেছে। ওই জন্য ওটা মানে আমার হচ্ছে তোর এটা হবে, তুই যে এক্স্যাক্টলি হাফ ভাগ করছিস তারও তো কোনো মানে নেই। আমি বলবো যে তুই না যে না না, পুরো যদি আমি ডিসটেন্স হাফ ভাগও করি, আমি না, যদি যদি হাফ half ভাগও ভাগ করি, মানে তাও আমি ইন্টারেক্টিভ ওটা করে ফেলতে পারবো না। একটা লেভেলে করে ডেল এল স্টার হয়ে যাবে, মানে হ্যাঁ। ওটার পরে ওই হ্যাঁ। প্রবাবিলিটিটা একদম ফ্লাকচুয়েট করা শুরু করে দেবে। হ্যাঁ, মানে স্বপ্নীল বলছে যেটা সেটা তো করতেই পারবে না। আর দেবদাস বলছে যদি করতেও পারো তোমার প্রতিভা দিয়ে, হ্যাঁ, তুমি হয়তো অতি অতি জাগতিক মানুষ হয়ে তুমি যদি করতেও পারো তাহলেও হবে না। হ্যাঁ, তো এই হচ্ছে কথা। দিজ আর ইউ আর বোথ অফ ইউ আর ট্রু অ্যাট টু লেভেলস, বুঝতে পেরেছো? তাই বিক্রম যেটা বলছো ওই লেভেলটা তুমি থিওরিটিক্যালি ভাবছো, কিন্তু যখন বাস্তবে ফিজিক্যালি ওটা আনঅ্যাটেইনেবল, কারণ ফিজিক্যাল প্লেনে ওটা ওটা লাগু নয়। ফিজিক্যাল প্লেন অনেক গ্রস প্লেন, ওই প্রিসিশন ফিজিক্যাল প্লেনে আনা যায় না, সেইভাবেই ফিজিক্যাল ওয়ার্ল্ডটা তৈরি, বুঝতে পেরেছো? তাই তুমি ওই প্লেনে ঢুকতে গেলে তোমাকে অন্য পথে চলতে হবে, এই সায়েন্সের পথে হবে না। আচ্ছা, আমি দুটোর মধ্যে কি মানে রিলেট করতে চাইছিলাম, রিলেট করতে পারবে না তো, রিলেট করতে পারবে না। তার গ্রস ওয়ার্ল্ড আর ওই ওয়ার্ল্ডের মধ্যে একটা বিস্তর ফারাক আছে, ওটা বলে সিঙ্গুলারিটি। ওই সিঙ্গুলারিটি তুমি আটকে যাবে, তোমাকে ফিজিক্যাল প্লেন থেকে তোমাকে মেন্টাল প্লেনে চড়তে হবে, তাহলে পারবে, তখন পারবে। কিন্তু তখন তুমি পাঁচটা ইন্দ্রিয় দিয়ে হবে না, তখন সায়েন্সের বাইরে বেরোতে হবে, তখন তোমাকে ইন্টেলেকচুয়াল প্লেনে বেরোতে হবে, সেটা আলাদা একটা প্রসেস, বুঝতে পেরেছো? সেই প্রসেসটা নর্মালি চর্চা হয় না, ঠিক আছে? চর্চা করতে পারো, তাহলে দেখতে পাবে। এনি হাউ, তো এইটা একটা ইন্টারেস্টিং বিষয়। কি থেকে শুরু হলো জানো? এটা কি থেকে শুরু করলাম বলো তো? ওই যে আর হ্যাঁ, অ্যাঙ্গেল থেকে অ্যাভেলেবিলিটি না, কি বললে? না না, ওই যে অ্যাঙ্গেলটা স্যার দেখালে মানে তো- a equal to b ও আচ্ছা, না না, এ equal to c ওখান থেকে a equal to c ওটা হ্যাঁ হ্যাঁ, a equals to b equals to যাই হোক, হ্যাঁ, a is equal to b, b is equal to c, therefore a is equal to c। তো আমি তোমাদের যেটা বলতে চাইলাম সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি আমাদের যে কনক্লুশন গুলো কোথা থেকে আসছে, ঠিক আছে, এইগুলো কিন্তু সাধারণ মানুষ জানে না, বুঝতে পেরেছো? এই যে কনক্লুশন গুলো, এইগুলো সব মুখস্থ করা, বইতে লেখা আছে, কিন্তু এটা লিখেছিল কোনো একজন পণ্ডিত লোক, যে দেখে লিখেছিল, বুঝতে পেরেছো? a is equal to b, b is equal to c, therefore a is equal to c। ওই লেখাটার মধ্যে ভুল নেই, কারণ যে লিখেছিল সে তত্ত্বদর্শী, বুঝতে পেরেছো? সে কিন্তু সিআর অফ ট্রুথ, সে ওটা দেখে ওটা লিখেছিল। এবারে বাকিদের জন্য ওটা লিখে গেছিল যাতে মেকানিক্যালি তারা এটা করতে পারে, বিকজ ইট ওয়ার্কস। সেটা দিয়ে আমরা চালাচ্ছি। যাই হোক, আরো অনেক ব্যাপার আছে এখানে, তার মধ্যে ঢুকছি না। ওকে, যাই হোক, তোমাদের তো অনেকটা সময় গেল। আমি যত ভাবি যে এসব একেবারেই মানে শুধু থার্মোডাইনামিক্সে থাকবো, কিছুতেই আর হয় না আমার, বুঝতে পেরেছো? এটা আমার একটা বদনাম আছে। হ্যাঁ, এগুলো দরকার আছে স্যার। হ্যাঁ, দরকার তো আছে, কিন্তু আমি চেষ্টা করি এটার মধ্যে না ঢোকার। তাই আমার এক স্টুডেন্ট আমাকে এরকম বলেছিল, স্যার আপনি একজন এক্সপার্ট ডুব সাঁতারু। হ্যাঁ, ডুব সাঁতারু আপনি ভালো দিতে পারেন। এবারে আপনার টেন্ডেন্সি হচ্ছে ডুব সাঁতারে চলে যায়, আর আমরা কিছুক্ষণ পরে আর আপনাকে দেখতে পাই। এটা আমার এক স্টুডেন্ট বলেছিল আমাকে। আমি বললাম হ্যাঁ, সেটাই ঠিক। এনি হাউ, এই জন্য আমাকে জোর করে ফিরে আসতে হয়। যাই হোক, কামিং ব্যাক টু দিস ইয়োর কি বলে র্যাঙ্কিং সাইকেল, ঠিক আছে? এই র্যাঙ্কিং সাইকেল হচ্ছে গ্রস ওয়ার্ল্ড, বুঝতে পেরেছো? এটা যদি আমি না পড়াই আমার মাইন্ডে বন্ধ করে দেবো। কিন্তু এই র্যাঙ্কিং সাইকেল কিন্তু দাঁড়িয়ে আছে এইসব থিটা, এইসব ম্যাথমেটিক্স এর উপরে, ওটা ছাড়া হবে না কিন্তু, বুঝতে পেরেছো? আপনি তো স্যার ক্লাস দিচ্ছেন। কি বলছো? বলছি আপনি তো স্যার তাও ক্লাস দিচ্ছেন।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্লাস নিচ্ছি বলেই তো ওরা আমার মাইনে বন্ধ করে দেবে না, ক্লাস না নিলে তো বন্ধ করবে না। এটার মানে কি স্যার? এটা মানে হচ্ছে আমাদের ছাত্ররা ভালোই বুঝতে পারছে আমি কি বলেছি। হ্যাঁ 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 হ্যাঁ, মুড়ি মুরকির এক দর, বুঝতে পেরেছো? হ্যাঁ তো তোমরা নিজেরাও জানো সেটা, তোমাদের মধ্যেও হয় সেটা। এন্ড সেমিস্টারে হয় 24 ঘন্টা ধরে লিখছো, কি লিখছো বলো? 3 ঘন্টায় পরীক্ষা দিয়ে 24 ঘন্টায় লেখো, তাহলে তাহলে 3 ঘন্টা 21 ঘন্টা তাহলে কি করছো? তো বেসিক্যালি কি হয় বলুন তো, লিখি 3 ঘন্টায় হয়ে যায়, তারপরে ওটাকে ফ্রেশ করা, না, ওই করা করতে করতে 3 ঘন্টা হয়ে গেলে, শোনো 3 ঘন্টা হয়ে গেলে কেউ কি ও বসে থাকে ওটা জমা দেওয়ার জন্য আরো 21 ঘন্টা ধরে ওটাকে সাজাবো ওই গোছাবে? এটা হয় না, ঠিক আছে? তো যাই হোক, আর তোমাদের দাবিতেই তো এগুলো হয়, সুতরাং সবার কথা আমি বলছি না এর মধ্যে, দেয়ার আর এক্সেপশনস, কিন্তু সমস্ত ওইভাবেই চলে, তাই তারা আসল ম্যাথামেটিক্স জানতে পারে না, বুঝতে পারছো? তারা নকল ম্যাথামেটিক্স নিয়ে পড়ে থাকে, বা তাদের যাই হোক whatever it is, তারা ওটাই এনজয় করে, ইট ইজ ওকে, আই এম নট ব্লেমিং এনিওয়ান, ঠিক আছে? কিন্তু স্যার একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে স্যার, হ্যাঁ মানে 3 ঘন্টা পরীক্ষাটা দেয়াই যেতে পারে, কিন্তু ব্যাপারটা ধরে নিন আপনি থার্মোডাইনামিক্স আমাদেরকে এতক্ষণ ধরে পড়াচ্ছেন, তা আমরা কিছুটা তো বুঝতে পারছি, তো নিজেদের নিজেদের একটা কনসেপ্ট বিল্ড আপ হয়েছে। ধরে নিন এমনও সাবজেক্ট আছে যেগুলো ধরে নিন একে অনলাইন, তারপরে কেউ কিছু পড়াচ্ছে না, মানে সেই জন্যই তো বলছি তোমার ডিসকাশনটা হচ্ছে না বেসিক্যালি, মানে ধরে নিন আমি ধরে আজকে তাই দোষটা তোমাদের নয়, বুঝতে পেরেছো? দোষটা কিন্তু প্রিডমিনেন্টলি তোমাদের নয়, কারণ তোমরা তো রিসিভিং এন্ডে আছো, তোমরা তো জানো না কি করে শিখতে হয়, কি করে কি করতে হয়, তোমাদের যা শেখাচ্ছে তোমরা সেটাই শিখছো, দোষটা তোমাদের নয়। এখন একটা শিশু যখন জন্মায় সে কি সরল থাকে, তার মধ্যে কোনো ভণ্ডামি নেই, কিছু নেই, সে কি মিথ্যা কথা বলে? তার মিথ্যা কথাকে তারপর তার এনভায়রনমেন্ট থেকে সে আস্তে আস্তে শেখে, সে জানে ওটা ছাড়া আমার চলবে না, ঠিক আছে? তখন সে যারা অনেস্ট তারা বাধ্য হয়ে করে, আর যারা ওটা এনজয় করে তারা এমনি করে, তো ডিফারেন্ট সেকশনস। তাই আমি কিন্তু তোমাদের দোষ দিচ্ছি না, বুঝতে পেরেছো? কারণ তোমরা তো আমার স্টুডেন্ট, ইউ আর লাইক মাই ডটার্স অ্যান্ড সন্স, তো সুতরাং তোমাদের আমি যেরকম শেখাবো সেরকমই তো শিখবে না, দায়টা তো আমার, রেসপন্সিবিলিটি ইজ মাইন। এনি হাউ, তো আমি চেষ্টা করি সেই জন্য আলাদা আলাদা কোশ্চেন করে যাতে সবাই নিজেরটা করে, তাতে আমার প্রচুর প্রেশার বেড়ে যায়, এত খাটনি বেড়ে যায় যে মাঝে মাঝে পেরে উঠি না। আর আমার চারপাশে অন্যরা দিব্যি কিছু না করে দিব্যি তারা চলে যায়, তাহলে এই যে ডিসক্রিপেন্সি, তো চলে জগতে এরকমই থাকবে, অন্যায় অবিচার। তো বলো, র্যাঙ্কিং সাইকেলে কার কি প্রশ্ন আছে? আচ্ছা, এইটা আমি একটু রেকর্ডিংটা স্টপ করে দিই, বুঝতে পারছি, এটা অন্য আলোচনা হলো, এটা থাক, ওটা অন্যভাবে থাকবে, বুঝতে পেরেছো? আমি একটা ফ্রেশ রেকর্ডিং স্টার্ট করি, তাহলে এই রেকর্ডিংটাও তো ভালো, যারা এটা চাইবে তাদেরকে এটা দেবো, কিন্তু আলাদা রইলো, তাই না? বলো। হ্যাঁ স্যার, এটা ভালো একটা রেকর্ডিং হলো, মানে এটাও স্যার দেবেন আর কি। হ্যাঁ নিশ্চয়ই, আবার যারা শুধু এইটা চাইবে তাদেরকে ওটা দেবো। দুটো আলাদা জগৎ, তো জগতে একটা ইন্টারফেস আছে, এই ইন্টারফেস নিয়ে যারা কাজকর্ম করতে চায় তাদেরও ঠিক আছে। আমি যেমন সব জগতে থাকি, তো আমার জন্য সবই ঠিক আছে। তো এবারে বলো, র্যাঙ্কিং সাইকেল। আজকে সৌম্যদীপ আগের দিনও তো আসেনি, আজকে তো এলো না, কোনো চোখ টোক ঠিক আছে? স্যার সৌম্যদীপ আগের দিন এসেছিল, আজকে মানে ওর তাও শরীরটা খারাপ ছিল আমি যতদূর জানি, এখন মনে হয় একটু ভালোই শরীরটা খারাপ আছে আর কি, তো হ্যাঁ হ্যাঁ আগের দিন স্যার ও ছিল ক্লাসে, দেখবেন স্যার ও মানে আমি দেখেছি ওকে ছিল, একটু কম প্রশ্ন করেছিল, কথাগুলো বলছিল, তো আজকেও শরীরটা খুব একটা ভালো না, আমাকে জিজ্ঞেস করছিল স্যার ক্লাস শুরু করেছে, বললো হ্যাঁ আজকে আসতে পারবো না, এরকম করে আমাকে লিখেছিল। না না ঠিক আছে, ও পরে দেখে নিতে পারবে, রেকর্ডিং তো আছে, অসুবিধা নেই। হ্যাঁ স্যার। তো বলো, র্যাঙ্কিং এর উপরে তোমাদের কি? আমার আসলে কোনো অসুবিধা নেই, সময় আমাকে তুমি 4 ঘন্টা পড়াতে পারো, 4 ঘন্টা পড়াবো, মানে যতক্ষণ না আমি আমার শরীরটা চলবে না এরকম অবস্থা আসে। এই তো লাস্ট এসজিও ওদের ক্লাস হলো কতক্ষণ, গত শুক্রবারে ক্লাস নিলাম, 2:30 শুরু হলো, ফাইনালি ধরো 4 ঘন্টাতে ক্লাসটা শেষ হলো, মানে 6:30 গিয়ে ক্লাসটা শেষ হলো, আর তারপরেও 1 ঘন্টা এরকম পার্সোনাল টক ফক গিয়ে তখন অনেকেই চলে গেছে, কিন্তু ফাইনালি যখন আমি শেষ করলাম তখন 7:30 বাজে, 5 ঘন্টা। তো এরকম চলে আর কি। তো বলো,
দেখবে প্রশ্ন খুব কম। আমার স্যার র্যাঙ্কিং হ্যাঁ। পড়া হয়নি স্যার, আমি বুধবার পড়ানো প্রশ্ন করব। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তো একটু হ্যাঁ ঠিক আছে তোমাদের, আমি কোনো প্রেশার দিচ্ছি না। তোমরা নিজের মতো করে পড়ো। আর এই ভিডিওটা তোমরা একটু অন্য সেকশনে জিজ্ঞেস করো যে এই ভিডিওটা কাজে লাগবে কিনা ভবিষ্যতে ছাত্রদের, মানে যে ভিডিওগুলো আমি তৈরি করেছি কিরম কাজে লাগবে, মানে পরের বছরেও বা অন্য ছেলেদের কাজে লাগবে কিনা, এর কতটা ইউটিলিটি আছে সেটা একটু। প্রবলেমের বলছেন নাকি ডেসজিওর বলছেন? না আমি ডেসজিওটা তো আমি এখনো করিনি, ওটা আমার করার ইচ্ছে আছে, কারণ ওটা খুব উপকারে লাগবে আমি জানি ছেলেদের। হ্যাঁ স্যার, ওটা তো ওটা স্যার মানে কি বলুন তো, ওটা না হলে আমার মনে হয় মানে ওটা অনেকজনই পারে না আর কি, মানে হ্যাঁ, ওটা একটা ওটা মানে সারা- common হ্যাঁ। জিনিস যেটা অনেকজন পারে। হ্যাঁ, ওটা আমার মনে হয় সারা পৃথিবীর কাজে লাগবে, ঠিক আছে। হ্যাঁ এক্স্যাক্টলি স্যার, ওটা কিন্তু মানে হ্যাঁ। মানে কোথাও হ্যাঁ, ইউটিউবে ভালো করে স্যার পাওয়া যায় না না। না না না, ওটা ইউটিউবে পাওয়া যাবে না তো, তার কারণ হচ্ছে না, আমি স্যার, ওরা যেসব- ওরা ওরা শেখায়নি স্যার ঠিক মতো, জাস্ট টেকনিক গুলো বলে দিয়ে বেরিয়ে যায়। না না জানেন না আসলে, ঠিক আছে। তো আমি ইউটিউব হ্যাঁ দেখেছি, স্যার, মানে আমি ইউটিউবে- কোথাও পাইনি মানে পাবে ডেসজিওর না। ব্যাপারে কোনো ভালো কিছু। আমাকে তুমি অনেকজন জিজ্ঞেস করছে, বুঝতে পারছে না, তাই হ্যাঁ, খুঁজেছি অনেক, কিন্তু কোথাও পাবে পাইনি না, স্যার, পাবে কোনো বইতেও তো সেরকম ভাবে লেখা নেই এই না না ব্যাপারে। না, বই তো ওই তো আমি বইয়ের ভুল ধরে দিলাম, বেস্ট বই যেটা আছে স্ল্যাবির বই, তাতে ওই ভুল আমি দেখে দিলাম তোমাদের। কিন্তু এগুলো মানে বলা যায় না আর কি, বুঝতে পেরেছো? তো আমি সেই জন্য এগুলো বানানোর ইচ্ছা আছে, কিন্তু আমার আসলে এই সেমিস্টারটা খুব চাপের গেল, নেক্সট সেমিস্টারটা একটু লাইট আছি। তো আমি ভাবছি এই তোমাদের ডেসজিওর এটা বানাবো আর কি। বানালে বানাবো মানে একদম মানে কি সবাই দেখলেই বুঝে যাবে কি করে কি করতে হয়। হ্যাঁ, সমস্ত কিছু মানে কিছু সে না হ্যাঁ না জানলেও বুঝে যাবে, এরকম ভাবে আমি ওগুলোকে পয়েন্ট বাই পয়েন্ট ক্লিয়ার করবো, স্টেপে ধরে ধরে, যাতে স্যার ওই ভিডিওগুলো আমাদেরকেও দেবেন, মানে হ্যাঁ, আমাদের অবশ্যই। সাবজেক্ট নাও থাকবে কিন্তু আমাদের না 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 না, ওটা হ্যাঁ, ওটা সব সাবজেক্টই কাজে লাগে, ওটা হচ্ছে বেসিক। হ্যাঁ, ওটাও হ্যাঁ, দিয়ে তোমার মেকানিক্স হবে, থার্মোডাইনামিক্স হবে, সেইটা বুঝতে শিখবে কি করে হচ্ছে। এই হোক, স্যার মাঝে মধ্যে অফলাইনে যদি হবে স্যার আপনার কাছে গেলে একটু দেখিয়ে দেবেন স্যার। ডেফিনেটলি। প্লাস আমি এমন এমন মডেল তৈরি, তোমরা যখন মানে এইসব মিটে গেলে যদি আমার রুমে আসতে পারো, তোমাদের আমি দেখাবো যেসব জিনিসগুলো তৈরি করেছি, সেইগুলো হচ্ছে প্রুফ যে ইউক্লিড স্পেসটা 3 ডাইমেনশন, এটা একদম প্রুফ। হ্যাঁ, ওগুলো মডেল নয় কিন্তু আমি লোকজনকে দেখাই, তারা ঠিক বুঝতে পারে না আর কি। তো ওইগুলো তুমি ইউটিউবেও পাবে না, ওগুলো কোথাও পাবে না, যেসব জিনিস আমি বানিয়েছি, বুঝতে পেরেছো? তো যাই হোক, তোমরা যদি আসো তাহলে আমি তোমাদের দেখাতে পারি, কিন্তু ওইগুলো সারা জীবনের সাধনা, বুঝতে পেরেছো? হ্যাঁ, এটা সারা জীবন ধরে তোমাকে ওটা নিয়ে পড়ে থাকতে হবে। হ্যাঁ, কিন্তু এমন বসেন আনন্দ। কোথায় মানে ইউনিভার্সিটি? আমি দোতলায় বসি, দোতলায় ওই একটা করিডোর আছে দেখেছো, ঢুকেই সিঁড়ি থেকে উঠেই বাঁদিকে সোজা চলে গেলে। হ্যাঁ স্যার দেখেছি স্যার, আমরা গেলাম। হ্যাঁ, গেছিলে? আচ্ছা, তোমরা দেখে এসছো তাহলে। আর দেবজিৎ ওখানে গেলাম। আচ্ছা, তো হ্যাঁ ওখানে স্যার, আমরা এজেসি স্যারকে খুঁজতে গেছিলাম, তারপরে দেখি আপনার ও, নামটা AJC দেখেছিলাম, তখন আপনার নামটা হ্যাঁ। জানতাম না। আচ্ছা, তখন তো আমরা AJC ফার্স্ট স্যারের ইয়ারে ছিলাম, ও আচ্ছা, এজেসি তখন স্যারের স্যার আগের আপনি ক্লাস নেন। না ফার্স্ট সেমিস্টার আমি তোমাদের ক্লাস নিইনি, ঠিক আছে। তো এজেসি স্যারের আগের রুমটা হচ্ছে আমি বসি। এস মন্ডল হ্যাঁ লেখা হ্যাঁ আছে, স্যার, আমরা দেখেছিলাম তখন এস মন্ডল লেখা ছিল। তো ওইটাই আমরা বসি। ভেবেছিলাম হয়তো এইচওডি স্যারের রুম ওটা, তারপরে পরে বুঝলাম আপনার রুম ওটা। না এইচওডি তো আলাদা আছে। এইচওডি স্যার, এখন যে এইচওডি স্যার, সে হচ্ছে আমার ক্লাসমেট আর কি, সুমন্ত নিয়ম। সে হচ্ছে আমার ক্লাসমেট। এনি হাউ, তো ডেসজিওটা আমার মনে হয় এমন একটা জিনিস, আর ডেসজিও হলেই ড্রয়িংটাও ওর মধ্যেই আছে অ্যাকচুয়ালি। ওটারই মানে স্লেবি না কি বলছো? হ্যাঁ, কি বলছো? কি বইটার নাম কি বললেন, স্লেবি নাকি? স্ল্যাবি SLABY। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, ওটা স্ল্যাবই, তবে তোমরা ওটা পাবে না, কারণ ওটা কোনো PDF ফর্ম নেই। দেখি আমি যদি ওটা থেকে কিছু করতে পারি, তাহলে আমি হয়তো একটা PDF তোমাদের দিতে পারি। হ্যাঁ, কিন্তু সেটা পরে পড়বে, এখন আমার তৈরি হয়নি জিনিসটা। হ্যাঁ, কিন্তু এটা এমন একটা বইয়ের নামটা সাবজেক্ট, কি? ফান্ডামেন্টালস অফ ডেসক্রিপটিভ জিওমেট্রি, ওকে স্যার। স্ল্যাবি SLABY। তুমি এটা নাম দিলেই পেয়ে যাবে, এটা খুব ভালো বই, নাম করা বই। হ্যাঁ, দামি বই, $60 দাম, $60, বুঝতে পেরেছো? আরে স্যার কিনতে গেলে তো হয়ে গেল। না, কিনতে হবে না, আমি তোমাদের কিছু PDF দিয়ে দেওয়ার চেষ্টা করব। অ্যাটলিস্ট গোটা চারেক চ্যাপ্টার আমি মনে হয় তোমাদের দিতে পারবো আর কিছুদিনের মধ্যে। আমি ওই B2-তে দিয়ে দিলে তুমি সেখান থেকে সব পেয়ে যাবে আমার জিনিসপত্র, বুঝেছো? বিশাল আছে।
তো ওদের স্যার, দিলে আপনি বিটুদের স্যার কোনো রেকর্ডের লেকচার দিয়েছিলেন জেসিওর না হ্যাঁ শুধু সব রেকর্ডেড। ওই লেকচার গুলো তোমরা দেখবে সব রেকর্ড করা আছে ওখানে। অলরেডি আমার 11টা লেকচার আছে 3 ঘন্টার করে। আর হ্যাঁ, ওদের স্যার, আমি দেখেছি। স্যার ওগুলো দেখেছি স্যার, ওটাই follow ইউটিউবের গুলো তো হ্যাঁ, স্যার, মানে আপনি যেগুলো রেকর্ড করেন তো, হ্যাঁ ওগুলো হ্যাঁ। অনেকজন দেখে, মানে পুরো ডিপার্টমেন্টে ধরে নিন, আমি তো স্যার, দেখি সবাই ওটা দিয়েই ভিডিওতে করছে, স্যার। 100-200 ভিডিও আছে। ওখানে প্রচুর মানে কি ওখানে অবশ্য অনেক আমি গল্পও করি, তো তোমাদের যেমন গল্প করি ওদেরও গল্প করি, এরকম নন ডেসজিও গল্পও আছে। তো ওইখানে প্রতিদিন আমি ওদের 3 ঘন্টা করে অ্যাটলিস্ট আমি আমার রেকর্ডিং থাকে, বুঝতে পেরেছো? মানে আমিই করি আর কি, ওরা করে না। ওরা হচ্ছে টিচার, আমি হচ্ছে স্টুডেন্ট ওদের ক্লাসে। আমি সব প্রবলেম সলভ করি, আমি কথা বলি, ওরা শোনে। আর ওদের বলি তোমরা করবে না, ওর স্যার তখন ওরা বলে স্যার শেখাটাই তো বড় কথা। তখন কিংসুককে বলে হ্যাঁ তোমরা বোকা বানাও আমাকে, আমি বোকা বনে থাকি, অসুবিধা নেই। তো যাই হোক, তো ওদের এরকম আমার 11টা-12টা লেকচার হয়েছে 3 ঘন্টায় একটা, 3 ঘন্টা কখনো 4 ঘন্টা এরকম। সেইগুলো দেখতে পাবে। হ্যাঁ, তবে এগুলো একটু স্লো, এখন আমি একটু স্লো পড়াই, বুঝতে পেরেছো? তো ওই ভালো ধরে ধরে পড়াই, কারণ আমি ফাস্ট পড়াতে পারি না, কারণ তুমি না বুঝলে আমি এগোবো কি করে। হ্যাঁ, তাই আমি প্রত্যেকটা স্টেপে আমি দেখি যে তুমি বুঝছো, তারপর আমি নেক্সট স্টেপে যাই, বুঝতে পেরেছো? হ্যাঁ, আর ওই প্লেন গুলোকে আমি ধরে পড়াই, প্লেন গুলোকে নিয়ে আসি, রোটেট করাই, বুঝতে পেরেছো? আমার পড়াটা একটু অন্যরকম, তো যারা দেখেছো তারা বুঝতে পারবে। অর্থাৎ আমি প্লেন গুলোকে ওখানে নিয়ে আসি, স্কেলের মধ্যে দিয়ে প্লেন গুলোকে রোটেট করাই যাতে তোমরা দেখতে পাও। হ্যাঁ, তারপর আইসোমেট্রিক করে করাই, মানে 3 ডাইমেনশনাল পার্সপেক্টিভ দিয়ে করাই। স্যার, আপনার মানে সেকেন্ড সেমেস্টার দেখার জন্য কি ফার্স্ট সেমেস্টার দেখতে হবে স্যার? মানে সেকেন্ড মানে ফার্স্ট সেমেস্টার এমনি লাইন পয়েন্টের প্রজেকশন গুলো জানি তো, মানে ওটাকে আপনার গুলো দেখতে হবে আবার? না ওইটার জন্য আপনার কোন সেকশন নিয়েছিলেন তাহলে বললে দেখে নিতাম। বিটু এই তো ওরা জানে, সব কিছু জানে। মানে ওদেরই ফার্স্ট সেমে নিয়েছিল স্যার? ফার্স্ট সেমে নয়, এই সেমেই পড়াচ্ছি আমি। দেখ ডেসজিওটা না তোর এইডির সাথে কোনো লিংক নেই, আমি যতদূর বলবো, কারণ কি ওটা মানে ইঞ্জিনিয়ারিং ড্রয়িংটা বিশাল ছোট ডোমেন, ডিডির সাথে কোনো দরকার নেই ওটা, বুঝতে পারছো? ওটার কোনো দরকার নেই। আমার মনে হয় ডেসজিওটা বড় একটা ডোমেন, মানে হ্যাঁ, ইঞ্জিনিয়ারিংটাকে সাবসেট বলতে পারিস হয়তো। শোনো, ড্রয়িং লাগে না ওটার জন্য, ঠিক আছে? ড্রয়িংটা হচ্ছে ওর একটা পার্ট। ডেসজিওটা খুব বড় জিনিস, তার একটা ছোট পার্ট হচ্ছে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, বুঝতে পেরেছো? তাই ইঞ্জিনিয়ারিং ড্রয়িং তোমার না পড়লেই চলবে, ওটা ওর মধ্যে কভার করা আছে ডেসজিওর মধ্যে। যে ডেসজিও করেছে তার ড্রয়িং পড়ার দরকার নেই, সে ড্রয়িং শিখে গেছে, বুঝতে পেরেছো? যে ডেসজিও পড়েছে সে ড্রয়িং শিখে গেছে, শুধু কনভেনশন গুলো একটু SP46 থেকে তোমায় দেখে নিতে হবে। লাইন থিকনেস, থিননেস, ডাইমেনশন কি করে দেবো, এইগুলো কতগুলো কনভেনশন, সেগুলো পড়ে নিলেই, ডেসজিও পড়ে নিলে আর তোমার ড্রয়িং লাগে না, ড্রয়িং অসুবিধা নেই। এই আর কি। তো এনিহাউ আবার সেই র্যাঙ্কিং সাইকেল স্টার্টই হচ্ছে না, দেখো। হ্যাঁ, তো র্যাঙ্কিং সাইকেল দেবজিৎ তো হয়নি, তো আমি প্রবলেম করাই নাকি? কোনো অসুবিধা হবে না তোমাদের করতে, তার কারণ তোমাদের তো কন্ট্রোল ভলিউম করাই আছে। হ্যাঁ স্যার, এইটা তো অ্যাপ্লিকেশন, তাই। আচ্ছা, তোমাদের কটায় ক্লাস আছে? স্যার একটা থেকে স্যার, একটা থেকে দুটো। একটায়। আচ্ছা, ইংলিশ নাকি? না স্যার ইংলিশ স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল। তন্ময়, তাই তো? আচ্ছা, হ্যাঁ স্যার তন্ময় স্যার। আচ্ছা, ঠিক আছে, ওকে। ও বেশিক্ষণ লাগবে না, আমি আর এইবারে আমরা সহজ জায়গায় ঢুকে গেলাম অ্যাকচুয়ালি। আচ্ছা, তোমাদের আমি একটা প্রবলেম শিট 9A র্যাঙ্কিং বলে পাঠিয়েছি, দেখো। হ্যাঁ স্যার মেলে তো, হ্যাঁ দেখেছি স্যার। হ্যাঁ, ওটা একটু খোলো। আচ্ছা, আমি যে করাচ্ছি এতে কোনো অসুবিধা নেই তো তোমাদের? না স্যার, মানে করাচ্ছি বলতে না স্যার, বলছি প্রবলেম মানে না, তোমরা তো না করলে হবে না। না। হ্যাঁ, না, তোমার অনেকে পড়া হয়নি তো এখনো, সেই জন্য বলছি। কিন্তু অসুবিধা হবে না, কারণ ওই র্যাঙ্কিং এরই তো পার্ট নিয়ে হচ্ছে কন্ট্রোল ভলিউম, বুঝতে পেরেছো? এখন যেগুলো করাচ্ছি সেইগুলো আগের প্রবলেম গুলোকে জুড়ে একটা সাইকেল হবে, বুঝতে পেরেছো? এই যে ধরো টারবাইন করিয়েছি, নজল করিয়েছি, হ্যাঁ, তো টারবাইনের মধ্যেই নজল একটা পার্ট, ব্লেড একটা পার্ট, হ্যাঁ, আবার টারবাইনটা হচ্ছে র্যাঙ্কিং সাইকেলের একটা পার্ট, বুঝতে পেরেছো? তাই এগুলোতে কোনো প্রবলেম হবে না। এখন যে জায়গায় এলাম, ফান্ডামেন্টালস ইজ ওভার, তাই তোমার মানে আর এইগুলো এখন যেগুলো করাচ্ছি ওইগুলো হয়ে গেলে যে কোনো জায়গায় করানো যায়, উইদাউট ইভেন রিডিং ইউ ক্যান ডু ইট। দেখো, প্রথম প্রবলেমটা দেখো,
A steam power plant has a boiler exit at 4 megapascal and 500 degrees centigrade, and a condenser exit temperature of 45 degrees centigrade. Assume all components to be ideal. Find the cycle efficiency and the specific work and heat transfer in the components. ঠিক আছে? Problem number 1. এটা হচ্ছে একটা র্যাঙ্কিন স্টিম পাওয়ার প্ল্যান্ট মানে হচ্ছে র্যাঙ্কিন সাইকেল। ঠিক আছে? র্যাঙ্কিন সাইকেল মানে হচ্ছে ইউজ হচ্ছে স্টিম পাওয়ার প্ল্যান্ট। তোমাদের একটু পড়া থাকলে ভালো হতো। যাই হোক, এই স্টিম পাওয়ার প্ল্যান্টে কি কি কম্পোনেন্ট থাকে দেখো। এই একটা বয়লার থাকে, ঠিক আছে, তারপর একটা টারবাইন থাকে, এটা হচ্ছে টারবাইন। এই টারবাইনে ওয়ার্ক ডান বাই দ্য টারবাইন ইজ WT। তারপরে একটা এখানে কন্ডেন্সার থাকে, আর এইখানে একটা পাম্প থাকে। হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4। তাহলে এই চারটে কম্পোনেন্ট এটা হচ্ছে। আচ্ছা, এটার সাথে এবারে দিস ইজ সামথিং কানেক্টেড টু কোন স্টেটমেন্ট? কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্ট। ঠিক আছে, তাহলে কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্টে কি ছিল? এই একটা TH ছিল, তারপর এইখানে একটা হিট ইঞ্জিন ছিল। ঠিক আছে, আর তারপর হচ্ছে এইটা হচ্ছে সাইক্লিক ΔW ছিল, এখানে একটা QL ছিল, এখানে একটা TL ছিল, আর TH থেকে QH আসছে। এই জিনিসটাই কিন্তু এইটা, বুঝতে পেরেছো? এই যে হিট ইঞ্জিন দেখছো, এইটা হচ্ছে তোমার এই বাউন্ডারি। এই যে বাউন্ডারিটা নিচ্ছি, এই ড্যাশ লাইন, এটা কিন্তু একটা সিস্টেম। দেখো ভালো করে খেয়াল করে, কারণ হচ্ছে there is no mass is crossing the boundary, but energy is crossing the boundary. এটা হচ্ছে বয়লার, এটা হচ্ছে WP পাম্প, আর এটা হচ্ছে QL going to TL। এটা হচ্ছে কন্ডেন্সার, এটা বয়লার, আর এটা হচ্ছে QH is coming into boiler from TH, which is a combustion chamber. Okay, so you have TH here, TH, TL here, TL, and this dash line is the system. So this is the system. This is not a control volume. Remember this. Okay, so why? Because no mass is crossing the boundary, only energy in the form of heat and work. এখানে একটা সাইক্লিক ডেল কিউ আছে আর সাইক্লিক ডেল ডাব্লিউ আছে। সাইক্লিক ডেল ডাব্লিউ হচ্ছে WT মাইনাস WP, আর সাইক্লিক ডেল কিউ হচ্ছে ডেল H মাইনাস QH মাইনাস QL। QH হচ্ছে হাই টেম্পারেচার রিজার্ভার থেকে আসছে, আর QL হচ্ছে লো টেম্পারেচার রিজার্ভার কন্ডেন্সারে যাচ্ছে। Pump হচ্ছে নেগেটিভ ওয়ার্ক গোয়িং ফ্রম আউটসাইড টু ইনসাইড, অ্যান্ড দ্য টারবাইন ইজ আ পজিটিভ ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম, আর এটা হচ্ছে ওয়ান ডার্ক অন দ্য সিস্টেম। তাই এটা হচ্ছে নেগেটিভ, এটা পজিটিভ। QH going into the system is positive, QL going out of the system is negative. So this is cyclic del Q, cyclic del W. এটা হচ্ছে এনার্জি ইন ট্রানজিট, কারণ বাউন্ডারিতে ট্রানজিটেই থাকে। তো এই হচ্ছে তোমার পাওয়ার প্ল্যান্ট র্যাঙ্কিন সাইকেল। এইটা হচ্ছে কম্পোনেন্ট ইন দ্য র্যাঙ্কিন সাইকেল। তাহলে এখানে কি কি কম্পোনেন্ট আছে? এটা হচ্ছে হিট এক্সচেঞ্জার। এই এক্সচেঞ্জার কি কি আছে? একটা হচ্ছে বয়লার, আর একটা হচ্ছে কন্ডেন্সার। বয়লারে কি হচ্ছে? পজিটিভ QH, ঠিক আছে, আর কন্ডেন্সারে নেগেটিভ QL। এটা হচ্ছে হিট এক্সচেঞ্জার। এছাড়াও আছে কি আছে? মেশিন। এই হচ্ছে হিট ইঞ্জিন। এই মেশিনে দুটো পার্ট, একটা হচ্ছে টারবাইন, একটা হচ্ছে পাম্প। হ্যাঁ, এটা হচ্ছে মাইনাস WP, ওয়ার্ক ডান অন দ্য পাম্প, অন দ্য সিস্টেম।
or on the water, liquid water, আর এটা হচ্ছে টারবাইন, এটা হচ্ছে স্টিম টারবাইন বেসিক্যালি, এটা হচ্ছে পজিটিভ WT, work done by the turbine, developed by the turbine. So, and these are the components, and then you have the diagram. TS diagram এ আমরা এটাকে দেখাবো। এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, ঠিক আছে। তো এটা হচ্ছে 1 to 2 হচ্ছে, এখান থেকে দেখতে পাবে 1 to 2 there is a correspondence, এটা হচ্ছে WP, হ্যাঁ 2 to 3 এটা হচ্ছে পাম্পের মধ্যে 1 to 2, 2 to 3 বয়লারের মধ্যে, বয়লারের মধ্যে কি হচ্ছে QH is coming in, right? So this is from TH, QH is coming in, okay, QH. And then this is 3 to 4 is the turbine. 3 to 4 is the turbine. So here work done by the turbine WT is going out of the system. Then 4 to 1 is QL, which is in the condenser. So this is TL. So this is the Rankine cycle. 1 to 2, 2 to 3, 2 to 3 হচ্ছে constant pressure heat addition. এটা হচ্ছে constant pressure. 1 to 2 হচ্ছে isentropic, তার মানে adiabatic reversible work transfer, work done by the pump. 1 to 2 হচ্ছে তোমার reversible adiabatic work transfer. Then 2 to 3 এটা হচ্ছে pump. Then 2 to 3 is constant pressure isobaric heat addition, isobaric heat addition, okay, which is QH, positive QH. Then 3 to 4 again reversible as well as adiabatic work transfer. এটা হচ্ছে positive WT by the turbine. Then 4 to 1 is again isobaric heat rejection. This is heat rejection QL. So this is negative QL in condenser. This is boiler. This is turbine. This is pump. Okay, pump to bolai ache. So these are the 4 processes taking place in a Rankine cycle, right? So what is the problem? Problem ki dewa ache tale ei steam power plant. So the problem is it is a steam power plant. Boiler exit at 4 megapascal and 500 degree centigrade. তাহলে boiler 2 to 3 হচ্ছে boiler, তাহলে এইটা হচ্ছে boiler exit 3. So boiler exit মানে হচ্ছে তোমার turbine inlet, same, okay. What is that? So this is তার মানে এটা কি 0.3, 0.3, তাহলে P3 হচ্ছে কত 4 megapascal, 4000 kilopascal, okay. Then T3 হচ্ছে 500 degree centigrade, ঠিক আছে। এইটা দেওয়া আছে, আর কি দেওয়া আছে কন্ডেন্সার এক্সিট টেম্পারেচার 45 ডিগ্রি সেন্টিগ্রেড। কন্ডেন্সার এক্সিটটা কোথায় হচ্ছে এটা 1, হ্যাঁ 4, এই যে কন্ডেন্সার 4 to
টু 1, তাহলে 1 হচ্ছে কন্ডেন্সার এক্সিট, তাহলে T1 টা দেওয়া আছে 45 ডিগ্রি সেন্টিগ্রেড। Again, the beauty of this problem, only this much of data given, the boiler exit and this is condenser exit. Okay. Now from this you have to model the problem, you have to locate all the points here with suitable assumptions. ঠিক আছে, তো র্যাঙ্কিন সাইকেলটা পড়লেই বুঝতে পারবে, if nothing is mentioned then 1 to 2 an isentropic process, reversible adiabatic. রিভার্সিবল অ্যাডিয়াবেটিক মানে হচ্ছে TS is equal to del Q by T plus delta S generation, আচ্ছা এই পাশে প্লাস সিগমা ডেল এম আই এস আই মাইনাস সিগমা ডেল এম ই এস সি, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইডে আছে। ওকে, আচ্ছা একটু সোজা করে দিন। পেজটা সোজা করুন, ঠিক আছে। তো দিস ইজ কন্ট্রোল ভলিউম, ডিএস উইদিন দ্য কন্ট্রোল ভলিউম, রাইট? তাহলে এটা হচ্ছে অ্যাডিয়াবেটিক, পাম্প আর টারবাইনের জন্য এটা লাগু, তাহলে এটা 0 অ্যাডিয়াবেটিক। আচ্ছা রিভার্সিবল আমি ধরে নিচ্ছি এটা 0 and it is steady. আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে these are all steady, all these control volume devices, they are all control volume devices পড়েছি অলরেডি। তো তাদের ক্যারেক্টারটা কি, in time it is steady, নন ইউনিফর্ম, আর নন ইউনিফর্ম। স্টেডি মানেই হচ্ছে del del T is equal to 0 and del M control volume is equal to 0, del energy in the control volume is equal to 0 and delta S in the control volume is equal to 0. তাহলে এই ডেল্টা এটা 0, এটা 0, এটা 0, তার মানে এই and also sigma del mi is equal to sigma del me is equal to m, ঠিক আছে? তাহলে এই mটা ইকুয়াল, তাহলে হচ্ছে এখান থেকে আমরা পাচ্ছি SI is equal to AC, বুঝতে পেরেছো? SI is equal to AC, okay? তার মানে S is equal to constant. So this is an isentropic process. Process in pump and turbine. Okay. Acha. If otherwise mentioned, not mentioned, then point 1 exit আমরা যদি point 1 না বলে দেয় তাহলে আমরা ধরে নেব if not stated, if not given, assume x1 is equal to 0, okay? x1 is equal to 0 and P1 is equal to P saturation corresponding to T1, ঠিক আছে? What is T1? T1 is condenser temperature, তাহলে আমাকে স্যাচুরেট টেবিল দেখে বলো P1 এর ভ্যালুটা কত। So this is the saturation pressure corresponding to 45 degree centigrade, সেই ভ্যালুটা বলো। বলো একটু। স্যার 9.593 কিলোপাস্কাল। 593, তাই তো? 9.593 কিলোপাস্কাল, রাইট? তার মানে আমি এই প্রেসারটা পেয়ে গেলাম, আর এই টেম্পারেচারটা স্যাচুরেশন টেম্পারেচার, বিকজ ইট ইজ ইন দ্য স্যাচুরেটেড জোন। নর্মালি দিস উইল ইন দ্য স্যাচুরেটেড জোন ইফ not otherwise mentioned, okay? তাহলে পয়েন্ট 1টা পেয়ে গেলাম। এইবারে পয়েন্ট 2 তে কি দেওয়া আছে,
না S1 is equal to S2, এটা হচ্ছে আরেকটা, কারণ আমরা অলরেডি দেখেছি S is equal to constant, তাহলে S1 is and S1 to 1 to 2 is in the pump, so S1 is equal to S2. হ্যাঁ, আচ্ছা, এবারে P2 is equal to P3, তাই না? হ্যাঁ, P2 is equal to P3, তাহলে P3 টা, হ্যাঁ P3 দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে 4000 kilopascal। হ্যাঁ, তার মানে এই point 2 is located because you know the entropy as well as the pressure, so point 2 is located, 1 is located, 2 is located, right? Point 2 is located, and then you have point 3. Let us first locate all the state points. Point 3 already আমরা বলেছি 3 and 4 they are known, so point 3 is also located, right? Then point 4, point 3 তো দেওয়াই আছে, তাই লোকেট করার কিছু নেই, you don't need any assumption. Then we have to locate point 4. Point 4, this is pressure P4, right? So P1 is equal to P4 because this is in the 4-to-1 isobaric heat reaction, তার মানে isobaric মানে এটা P is equal to constant, right? এটা হচ্ছে S is equal to constant, এটা P is equal to constant, আর এটা S is equal to constant, সেই অ্যানালিসিসটা করেছি এখানে, we have already established. So point 4 P4 is equal to P1 is equal to, we have already calculated this value, 9.593 kilopascal. Okay, and what else is known at point 4? This is adiabatic process, 3 to 4 is isentropic process, so S3 is equal to S4, so S4 is equal to S3, it's equal to known, right? So all the points 1, 2, 3, 4 are located, right? And once they are located, then you draw the TS diagram. তাহলে TS diagram আরেকবার আঁকো, এটা তো আমি জাস্ট কনসেপচুয়ালি দেখালাম, এবার রিয়েল টাইম ডেটা দিয়ে তোমাকে TS diagramটা আঁকতে হবে। তাহলে এটা হচ্ছে 5000 kilopascal, তাই তো? 4000 kilopascal। আচ্ছা, 4000 kilopascal এর corresponding saturation টেম্পারেচারটা বলো, বলো একজন। $4,000 kilopascal, 4000 kilopascal, তো ওটা 500 ডিগ্রি সেলসিয়াস, হচ্ছে টেম্পারেচার হচ্ছে 500, ঠিক আছে? টেম্পারেচারটা এটা হচ্ছে 500 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে? তো 500 এ তো স্যাচুরেশন প্রেসার বলে কিছু হয় না, কারণ ইট ইজ বিয়ন্ড দ্য ক্রিটিক্যাল পয়েন্ট হুইচ ইজ 374, এটা হচ্ছে 374 ডিগ্রি সেন্টিগ্রেড। আর এই প্রেসারটা হচ্ছে 22089 কিলোপাস্কাল, ঠিক আছে? তাহলে 4000 কিলোপাস্কাল স্যাচুরেশন প্রেসারটা দেখো, এই স্যাচুরেশন টেম্পারেচার 250.4 মানে 250.4 ডিগ্রি সেলসিয়াস। So you have to determine the zone. তাহলে তোমরা এই পয়েন্ট থেকে শুরু করতে পারো বা এই পয়েন্ট থেকে শুরু করতে পারো। এটা স্টার্ট এট পয়েন্ট 1, এটা স্টার্ট ফ্রম পয়েন্ট 1 এ তাহলে এটা কমপ্লিট করে নি এখানে। হচ্ছে পয়েন্ট 3, পয়েন্ট 1, 2,
এটা হচ্ছে টুটাকে দেখে নিতে হবে না যে স্যাচুরেটেডে পড়ছে নাকি এটা, হ্যাঁ গ্যাস রিজিয়নে পড়ছে, হ্যাঁ 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 না না ওইটা না, ফোর পয়েন্টটা, সরি 4 পয়েন্টটা হ্যাঁ, এটা দেখে নিতে হবে। চেক করতে হবে তো। হ্যাঁ, এটা চেক করতে হবে, হ্যাঁ এটা চেক করতে হবে। এটা আমি আগে এঁকে নিলাম, আমি জানি এখানে পড়বে সেই জন্য এঁকে নিলাম। তোমরা আঁকবে না, পরে আঁকবে, ঠিক আছে? হ্যাঁ, তোমরা পরে আঁকবে। আমি শুধু কিন্তু আমার প্রেশারটা তো আমি জানি, তাই প্রেশারটা এঁকে নিচ্ছি। এই 0.3টা পেয়ে যাচ্ছি, সেটাই আমি এঁকে নিচ্ছি। এইটা পরে টানবে, ঠিক আছে? 593, হ্যাঁ, আর এইটা হচ্ছে 45 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, এটা পরে আঁকবে, আমি জানি বলে এঁকে নিচ্ছি। তাহলে 0.1 দেখো, H1টা জানো, তাহলে H1 is equal to HF corresponding to 45 degree centigrade, বলো কত? Similarly S1 is equal to SF corresponding to 45 degree centigrade. স্যার S1 টা 0.6386 0.6383, এই তো 86 86। হ্যাঁ স্যার 0.68। So আর this is H1 টা স্যার H1টা 188.44 44 কিলোজুল পার কেজি। তার মানে 0.1 এ তুমি H1 S1 আর V1টা এখানে লাগছে। আচ্ছা হ্যাঁ, V1টাও লাগবে। V1টা বলো। V1 টা হচ্ছে 0.00101 0.00101 মিটার কিউব পার কেজি, রাইট? তাহলে T1 এ 1 এর সব পয়েন্ট পেয়ে গেলাম, ঠিক আছে? তো we come to the next. জায়গাটা একটু ছোট আর কি। Anyhow, আচ্ছা, তাহলে 0.2. So now we come to 0.2. Now S1 is equal to S2, that is one thing. তাহলে 2টা বার করতে গেলে আমায় কম্প্রেস লিকুইড জন্য ইন্টারপোলেট করতে হবে। S1টা জানা আছে অলরেডি, S1টা জানা আছে, ওটা is equal to S2 ধরে করতে পারি, কিন্তু এর থেকে একটা সহজ প্রসেস আছে। সেটা হচ্ছে del Q is equal to DH minus VDP. Okay, this is known. Okay, now during this process there is no heat transfer, so this part is 0. Okay, so for this we have DH is equal to VDP. Okay, now for 1 to 2 is this, so H2 minus H1 is equal to, now here V, we assume that it is a constant, so we can take it out because it is incompressible. This fluid is incompressible. তাই এখানে আমি যদি প্রেসার বাড়াই along this line, টেম্পারেচার অল্প চেঞ্জ করছে ঠিকই, আমি যদি প্রেসার বাড়াই আস্তে আস্তে, তাহলে V doesn't change. This is an assumption. Okay, so this is equal to V1 into P2 minus P1, right? তো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি ভিটা কত, V1টা হচ্ছে 0.00101 into P2 কত, 4000 না, 4000 minus 9.593. Okay, so this is kilojoule per kg. এটা কত বলো? No, 4 point something হবে, 3 point something, 3.9 something.
হ্যাঁ স্যার ওই 3.99 হ্যাঁ 3.9907 3.9905 kilojoule per kg, right? So therefore H2 is equal to H1 plus 3.9905 kilojoule per kg. So is equal to H1 টা কত বেরিয়েছে 188. Okay, so 188 তাহলে টোটালটা বলো 188 যোগ করছি 0.44 plus 3.9905 কত হচ্ছে বলো H2 টা তাহলে H2 পেয়ে গেলে হুম 192.43 kg আর S2 is equal to S1 তো পেয়েই গেছো 0.6386 kilojoule per kg per Kelvin না H2 টা তোমরা কিন্তু P2 আর S1 is equal to S2 ধরেও কিন্তু তুমি 2 টা বার করতে পারবে তাতে দেখবে এর কাছাকাছি আসবে এটা তোমরা করে দেখবে ঠিক আছে তাতে অনেক কষ্ট করতে হবে but it is worthwhile doing this simplification because we are engineers ultimately our values are such that this small variation will not matter in the main stream design ঠিক আছে সেই জন্য আমরা এটা করি তাহলে 2 পয়েন্টের হয়ে গেল সব ভ্যালু then coming to point 3 দাঁড়াও কালিটা কমে যাচ্ছে পয়েন্ট 3 তে দেখো আমার P3 জানা আছে এটাও কালি নিয়ে যাও আরেকটা পাওয়া যাচ্ছে হ্যাঁ P3 দেখো P3 টা হচ্ছে 4000 kilopascal and T3 হচ্ছে 500 ডিগ্রি সেন্টিগ্রেড তাহলে আমাকে বলো তোমার H3 কত বের হচ্ছে S3 কত বের হচ্ছে আর V3 কত বের হচ্ছে বলো স্যার V3 হচ্ছে 0.0734 meter cube per kg H3 স্যার 3214.5 kilojoule per kg S3 টা বলো 6.7714 4 kilojoule per kg Kelvin ঠিক আছে তাহলে S3 is equal to S4 because we assume this is process এইবারে দেখো তোমাকে চেক করতে হবে এইখানে এই ভ্যালুটা অর্থাৎ এই ভ্যালুটা SG টা কত বলো SG corresponding to তোমরা এখানে চেক করো SG corresponding to 45 ডিগ্রি সেন্টিগ্রেড বলো SG টা কত সেটা এর থেকে বড় হলে এটা 2 ভার্সন আছে যদি ছোট হয় তাহলে কিন্তু তোমাকে সুপারহিটেড টেবিলে যেতে হবে স্যার 8.1647 47 kilojoule per kg per Kelvin ঠিক আছে তাহলে দেখো this is greater than S3 which is
7.714. Okay, so therefore 4 is in the two phase zone. এই যে therefore বললাম, এর মধ্যে কিন্তু সূক্ষ্ম লজিক হচ্ছে, ঠিক আছে, সেইটা কিন্তু মাথায় রাখবে, সেটা পরিষ্কার যেন থাকে। এই therefore logic is very mental. ওকে, তার মানে আমি পয়েন্ট 4 পেয়ে গেলাম, 4-এর পুরোটা পাইনি এখন অবশ্য। তাহলে let us do the calculation here. So S4 is equal to SF plus X4 SFG, okay, is equal to 6.7714. Okay, so therefore X4 এখান থেকে পেয়ে যাবে 6.7714 minus SF divided by SFG. This is at 45 degree centigrade. বলো কত হচ্ছে X4টা? এগুলো কিন্তু প্লট করে নেবে, SG-টা, হ্যাঁ, S4টা, S1, এগুলো কিন্তু প্লট করবে। এই টেম্পারেচার গুলো প্লট করাই আছে। .81487 81487 পেয়ে গেলে, তার মানে এখান থেকে H4 পাবে, H4 is equal to HF plus X4 HFG হলো কত, আর V4 পাবে VF plus X4 VFG। স্যার H4টা হচ্ছে 2139.84। 2139, হ্যাঁ 2139.8484। আচ্ছা, আর B4টা তাহলে এখানে হচ্ছে QH, এখানে হচ্ছে QL, এখানে হচ্ছে WT, এখানে হচ্ছে WT। 12.43356 43356 মিটার কিউব পার কেজি। তাহলে সব ভ্যালুগুলো পেয়ে গেলে, so you have all the values of all the points, ঠিক আছে, 1 2 3 4 সমস্ত পেয়ে গেলে। now you have to calculate the heat transfer and work transfer in the all the components. তাহলে work done কি একটা হচ্ছে WP, WP তো নেগেটিভ, তো WP is equal to কি করে পাবো না, 1 to 2 এর মধ্যে I apply the mass conservation equation, del mCV plus sigma del mi minus sigma del me is equal to 0, right? So this is zero steady. So you apply those assumptions, this is equal to 0. So sigma mi is equal to sigma, এটা বোধ আগেও করেছি, is equal to m, ঠিক আছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে del QCV plus sigma del mi into HI plus CI square by 2 plus ZI
Gzi is equal to del E CV plus sigma del ME into HE plus CE square by 2 plus ZE plus এটা হচ্ছে WP, রাইট? WP এর আমার ইকুয়েশনটা আমি এস্টাবলিশ করছি। এটা হচ্ছে একটা মেশিন, 1 to 2 is pump, right, which is a machine মানে del Q is equal to 0, right? So this is 0. এটা হচ্ছে M, এটাও M, আচ্ছা এটা 0 because it is steady. আচ্ছা, যেহেতু কাইনেটিক এনার্জি change in potential energy is neglected, very nearly 0. Change in kinetic energy is equal to 0. সুতরাং এটা চেঞ্জ negligibly small, এটা হচ্ছে del M. So therefore WP is equal to M into HI minus HE, এক্ষেত্রে M into HI টা হচ্ছে 1, H1 minus H2, রাইট? তাহলে স্পেসিফিক M টা তো দেওয়া নেই, so therefore or WP by M is equal to H1 minus H2. ওকে, তার মানে আমি যদি মড দিয়ে লিখি তাহলে এটা H2 minus H1, হ্যাঁ, তাহলে WP হচ্ছে H2 minus H1, তাহলে H2 কত ছিল? H2 কত বার করলাম? H2 টা কোথায় বার করলাম? হ্যাঁ, H2 199.43, রাইট? 199 না হ্যাঁ 43 minus 188.44. So this will be equal to simply 3.9905 kilojoule per kg. তাহলে আমি WP পেয়ে গেলাম 3.9905 kilojoule per kg. Okay, so this is the first. Okay, and then we find out the স্যার ওটা 3.99 আসছে না কিন্তু। হ্যাঁ ওটা স্যার কত? 3.99 আসছে না কিন্তু স্যার। 3.99 আরেকবার বলো। 3.99 বলছি স্যার 3.99 আসছে না কিন্তু ওটা স্যার, মানে ওটা 10-এর কাছাকাছি ডিফারেন্সটা আছে। হ্যাঁ, তো ওখানে তো তোমরা তো ক্যালকুলেট করলে প্রথমে, এই যে H2 minus H1 হচ্ছে 3.9905, এই যে এই রিলেশন থেকে কি আসছে বলো, তাহলে এখানে ভুল হয়েছে? স্যার নিচে যে দুটো লিখলেন সেটা দিয়ে বলছি আমি আর কি, মানে ওই দুটোকে ধরলে আসছে না আর কি, সেটা বলছি আমি। তাহলে এখানে একটা ক্যালকুলেশনে গন্ডগোল আছে। ঠিকই তো আছে 188.44 প্লাস 3.99 192 হবে স্যার, আপনি 199 লিখছেন। ও আচ্ছা, তাহলে আমি ভুল শুনেছি, ঠিক আছে। 192.43, হ্যাঁ স্যার। ও আচ্ছা, হ্যাঁ তাই তো, এত ভবিষ্যৎ হবে এবার ঠিক আছে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার এবার ঠিক আছে। আচ্ছা, তাহলে WP হয়ে গেল। এরপরে হচ্ছে উই হ্যাভ টু ফাইন্ড আউট WT, টারবাইন। তাহলে টারবাইনের জন্য কোন প্রসেসটা নেব? টারবাইনের জন্য তোমার নেব 3 to 4, আবার একবার এঁকে নিতে হবে। যতবার পারবে এঁকে নেবে, প্র্যাকটিস হবে। হ্যাঁ, যত করবে, যত পরিশ্রম করবে তত লাভ, পরিশ্রমের কোনো বিকল্প নেই, বুঝতে পেরেছো? যতবার একবার করে এঁকে নেবে, তাহলে দেখবে তোমার প্র্যাকটিসও হয়ে যাবে। ওইভাবেই শেখা যায়, শেখার কোনো ওয়ান টু থ্রি ফোর, এটা হচ্ছে 500 ডিগ্রি সেন্টিগ্রেড,
এটা কত ছিল জানো, 250। ঠিক আছে, তাহলে কোন প্রসেসটা নিতে হবে? টারবাইন মানে এটা হচ্ছে ডব্লিউপি, এটা হচ্ছে ডব্লিউটি। ঠিক আছে, তাহলে ডব্লিউটিটা বার করছি, নাহলে তার 3 to 4 নিতে হবে। আচ্ছা 2 to 3 নিই, 2 to 3 নিই, কারণ আমার তো বয়লার হিট কিউএইচটা বার করতে হবে। তাহলে এগেন এইখানে একই, ডেল এম আই ইজ ইকুয়াল টু সিগমা ডেল এম ই ইজ ইকুয়াল টু এম। ওকে, এখানে অ্যাকচুয়ালি ডট হবে। বয়লার, হ্যাঁ স্যার বয়লারটাকে তো স্যার ওই এমনি এইচ এর ডিফারেন্স দিয়ে করে দেওয়া যাবে, কারণ কি হ্যাঁ সেটা তো এটা তো জিরো। না না না, এটা তো হচ্ছে কন্ট্রোল ভলিউম ইকুয়েশন দিয়ে করতে হবে না। এটা তো সিস্টেম নয়, এটা কন্ট্রোল ভলিউম, তাই ফর্মুলা আলাদা, এই ফর্মুলা দিয়ে আসতে হবে। তাহলে এটা হচ্ছে বয়লার, এটা হচ্ছে পাম্প। তাহলে পাম্পের আমার এনার্জি ইকুয়েশন আর কন্টিনিউটি ইকুয়েশন আর এন্ট্রপি ইকুয়েশনটা আগেই করেছি, এসটা কনস্ট্যান্ট বার করেছি। তাই এই সব প্রসেসগুলোর মধ্যে কিন্তু তোমার কন্টিনিউটি ইকুয়েশন, এনার্জি ইকুয়েশন আর এন্ট্রপি ইকুয়েশন তিনটেই কিন্তু লাগাতে হবে, তার লজিকগুলো দিতে হবে। তাহলে বয়লারের মধ্যে এটা হচ্ছে প্রথম হচ্ছে কন্টিনিউটি ইকুয়েশন, ইকুয়েশন। এটা অলরেডি তোমার কন্ট্রোল ভলিউমে করেছে, ওগুলো সেখান থেকে সিম্পলিফাই করে এই জিনিস আসছে। এবার হচ্ছে এনার্জি ইকুয়েশন, এনার্জি ব্যালেন্স। এনার্জি ব্যালেন্স মানে হচ্ছে বয়লারের মধ্যে হচ্ছে কিউএইচ, তাহলে এটা হচ্ছে কিউএইচ, বয়লারের মধ্যে কিউএইচ হিট ট্রান্সফার, এটা পজিটিভ, প্লাস আই ইন্টু এইচ আই প্লাস CI স্কোয়ার বাই 2 প্লাস ZZI। দেখো কত কিছু আছে এর মধ্যে, ডিটেলস গুলো কিন্তু সবসময় পড়ে ফেলবে, তার মানে নাহলে শুধু একবারে লিখে দিলে তোমার ভেতরে যে অ্যাজাম্পশন গুলো খেয়াল থাকবে না। প্রতিবারে এগুলোকে রিডিউস করবে, তাহলে কি মাথার মধ্যে ওগুলো ইমপ্রিন্টেড হয়ে যাবে। সিগমা ইন্টু এইচ ই প্লাস সি স্কোয়ার বাই 2 প্লাস ZZE plus W control volume. Now this is a heat exchanger, so this is 0. কারণ হিট এক্সচেঞ্জারের মধ্যে হিট এক্সচেঞ্জারের মধ্যে ওয়ার্ক ডান হয় না, ইটস নট এ মেশিন। So this is non-zero, but this is 0 because it is a heat exchanger. তারপর কি না, it is a steady state device, so this is 0. এটা হচ্ছে ডেল এম আই। আচ্ছা, এখানেও ওই কাইনেটিক এনার্জি চেঞ্জ, পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ এটা দেখাতে হবে যে চেঞ্জ ইন potential energy is not nearly equal to 0, কারণ ইনলেট আউটলেটে হাইট চেঞ্জ খুবই কম হয়, and also it is a compressible fluid, and also delta kinetic energy is equal to 0. এটি যদি ধরো তাহলে এটা চেঞ্জ, এটা চেঞ্জ, তার মানে আলটিমেটলি যেটা দাঁড়ালো QH heat transfer in the boiler is, this is M into HE minus HI. Okay, so therefore QH by M, which is equal to QH, is equal to HE টা কত, H3 minus H2। এই তোমার ইকুয়েশন বেরোলো। H3 কত বেরিয়েছিল, H3 হচ্ছে 3214.5 মাইনাস H2 কত বেরিয়েছিল 192.43। ওকে, তাহলে এই ভ্যালুটা বলো কত? 3021.07 কত আরেকবার বলো, শুনতে পাচ্ছি না, আস্তে হয়ে যাচ্ছে। 3021.07 07 কিলোজুল পার কেজি। ঠিক আছে, তার মানে এটা বেরোলো QH হচ্ছে 021.7 কিলোজুল পার কেজি। হ্যাঁ স্যার 07 রাইট। তাহলে QH বেরোলো, WP বেরোলো, এবার WT টা বার করতে হবে। WT টা বার করতে গেলে 3 to 4, so then we consider 3 to 4 is in the turbine. So in the turbine, same continuity equation,
So you write similarly, we have sigma del mi dot is equal to sigma me dot is equal to m dot. m dot এই কারণে দিচ্ছি কারণ এটা একটা ফ্লো প্রসেস হচ্ছে এখানে কন্টিনিউয়াস কন্ট্রোল ভলিউম মানে একটা ফ্লো রেট আছে, ইট ইজ নট এ সিস্টেম। সিস্টেম হলে শুধু এম লিখতাম। ওকে, তো এখানেও তোমরা এই কিউ ডট ডেল এম আই ডট ডেল এম ই ডট ডেল টি এটা দেবে, এটা ডট দিলেই হবে, আর এটাও ডট, তাহলে এগুলো ডট, হ্যাঁ, আর এটা হচ্ছে এম ডট। তাহলে এইভাবে লিখবে। আর এনার্জি ব্যালেন্স, এনার্জি ইকুয়েশন, এনার্জি ব্যালেন্স ইকুয়েশন আবার লিখে ফেলো এখানে। তাহলে মানে হচ্ছে 3 to 4, তাহলে কিউ 3 to 4, ঠিক আছে, বা আই টু ই যাই লেখা না কেন, কোনো অসুবিধা নেই, প্লাস সিগমা ডেল এম আই ডট ইন্টু এইচ আই প্লাস সি আই স্কোয়ার বাই 2 প্লাস জি জেড আই, এগুলো একদম মাথার মধ্যে এনগ্রেভড হয়ে যাবে। ডিই সি ডি dt plus sigma del m e dot into h e plus c e square by 2 plus z z e plus w turbine dot. Okay, তাহলে এটা হচ্ছে, since it is a machine, turbine is a machine, so q machine, that means 3 to 4 is equal to 0. Okay, because it is a machine, then it is steady. Okay, so logic গুলো দেবে সব সময়, ঠিক আছে। তাহলে এটা 0, এটা হচ্ছে মেশিন, then this is m, this is m. আচ্ছা, again we have change in potential energy is equal to 0, ঠিক আছে, and change in kinetic energy is equal to 0. Actually this is compared to delta H. Change in this is much delta H is much greater than delta PE as well as delta kinetic energy. Okay, so this, so ultimately WT is equal to m dot into h I minus h e, so the t dot by m dot is equal to h I মানে হচ্ছে h3 minus h4, এই পেনের কালিরও শেষ হয়ে গেল, এটা হয় না স্যার, বলছি প্রায় একটা বাজতে যায় আর কি। হ্যাঁ বলো স্যার, বলছি প্রায় একটা বাজতে যায় আর কি, মানে ও 58। আচ্ছা, ঠিক আছে, এক মিনিট, আমি এক্ষুনি হয়ে গেল। এই স্ত্রীটা কত? ঠিক আছে, মানে জাস্ট আমি রিমাইন্ডার দিলাম। হ্যাঁ, ঠিক আছে, হয়েও এসছে, আমি শেষ করে ফেলবো। এই স্ত্রীটা কোথায় গেল? এই স্ত্রী হচ্ছে, তন্ময়কে বলবে স্যার একটু দেরি করে দিয়েছে। মাইনাস H4টা কত যেন বেরোলো, 2139, তাই না? 2139.8484। হ্যাঁ, এটা কত বেরোচ্ছে দেখো 1074.9 কিলোজুল পার কেজি, ঠিক আছে। তাহলে ডব্লিউটিটা পেয়ে গেলে 1074.9 কিলোজুল পার কেজি। তাহলে এরপরে কিউএলটা বার করতে হবে। কিউএলটার জন্য আমি আর ডিটেলে যাচ্ছি না, so you have to find out QL. So for that we need 421 is the condenser. সবই বার করা আছে, এখানে দেখবে কিউএলটা বেরোবে, কিউএল ডট বাই এম ডট ইজ ইকুয়াল টু হবে তোমার হচ্ছে, এটা নেগেটিভ হবে, তাহলে H1 মাইনাস H4, ঠিক আছে। H1টা কত যেন বেরিয়েছিল,
H1 টা কত 188.44 তাই তো 188.44 মাইনাস H4 হচ্ছে 2139.8484 বলো তো এটা কত হচ্ছে 188.84 মাইনাস এইটা মাইনাস হবে হুম 2139.84 মাইনাস 188 কত হচ্ছে মাইনাস minus 1951.11. 51.11 kilojoule per kg, right? Okay, so therefore এটা পেয়ে গেলে তাহলে QL হচ্ছে 1951.11 kilojoule per kg. So therefore efficiency হচ্ছে WT minus WP divided by QH is also equal to QH minus QL by QH. ঠিক আছে তাহলে 1 minus QL by QH তাহলে 1 minus QL টা কত বেরিয়েছে এটা হচ্ছে মানে মড তাহলে 1074.9 divided by আর QH টা হচ্ছে 3021.07 and this is also equal to WT টা কত 1074.9 মাইনাস এখানে ভুল লিখেছি 1074 হবে না QL টা কত 1951 এটা ক্যালকুলেট করো আর এটা মাইনাস WP হচ্ছে 3.9905 divided by 3021.07 তাহলে এটা কত আর এটা কত হ্যাঁ 2 মিনিট এক্সট্রা নিয়ে নিয়েছি ক্যালকুলেট কত হচ্ছে 0.354. 354 তাহলে হচ্ছে এটা হচ্ছে তোমার Rankine cycle efficiency ঠিক আছে and also the different heat transfer and work transfer at the different components এই চারটে বার করতে হবে আর এই এফিশিয়েন্সি বার করতে হবে এই হচ্ছে Rankine cycle বুঝা গেল so this is a complete Rankine cycle problem ঠিক আছে স্যার হ্যাঁ স্যার বলছি যে এইটা যদি কোশ্চেনে মানে এক্সামে আসে কত নম্বরের কোশ্চেন হবে এটা এটা তোমার ডিপেন্ড করছে কত টাইম আছে তোমরা যদি এটা যদি 3 ঘন্টার পার্ট হিসেবে আসে এন্ড সেমিস্টার আগে আর কি অফলাইনে যেটা 3 ঘন্টা যদি আসে তাহলে এটা তো ধরো এরকম 14 নম্বর কি 15 নম্বর থাকবে মাত্র হ্যাঁ কি আছে কিছুই নেই এটা তো বড় অঙ্ক তাই 15 নম্বর আর ছোট অঙ্কগুলোতে 12 নম্বর থাকবে আর যদি 1 ঘন্টার এক্সাম হয় যেমন আমাদের হবে সেটা তো বলে দেওয়া হবে তাহলে তুমি যা সময় দেওয়া থাকবে তাতে করতে পারবে ঠিক আছে এটা কতক্ষণ লাগবে করতে বলো আধ ঘন্টা হ্যাঁ স্যার বাস আধ ঘন্টা পেলেই হলো তোমার এটার জন্য না এত কিছু তো লিখতে হবে না এক্সামে এত আপনি যেরকম করে লিখে সব করেছেন অতও তো লিখতে হবে না এক্সামে হ্যাঁ লিখবে না কেন আধ ঘন্টার মধ্যে সবই পারবে লিখতে না আপনি অনেকবার একই জিনিস অনেকবার করে লিখেছেন না অতবার করেও তো লিখবো না আমি তো সিমিলারলি লিখে ছেড়ে দেবো হ্যাঁ ঠিক আছে লেখো না তুমি কারেক্ট করলেই হলো আমাকে বুঝিয়েও তাই তুমি বুঝেছো তাহলেই হবে সিমিলারলি হ্যাঁ সিমিলারলি করলেও তার তো ডেটা পয়েন্ট গুলো দিতে হবে না হ্যাঁ তোমার ক্যালকুলেশন গুলো তো দেখাতে হবে কোথা থেকে ডেটা গুলো পাচ্ছ সেগুলো তো দিতে হবে না সিমিলার লজিক গুলো একই থাকবে ঠিক আছে সিমিলারলি দিলেও হবে ডেফিনেটলি হবে অসুবিধা তোমার পাবে এত চিন্তার কিছু নেই তোমাদের সময় পাবে ঠিক আছে ওকে তোমাদের উপরে সময় হয়ে গেছে আর দেরি করো না যা চলে যাও আমরা তাহলে লিভ করলাম হ্যাঁ সব নিয়ে আটকে আছো তুমি হ্যাঁ ঠিক আছে বুধবার তাহলে তাই তো ওকে হ্যাঁ স্যার বুধবার স্যার হ্যাঁ ঠিক আছে ঠিক আছে